আমাদের সবার আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে যে তৃণমূল পর্যায়ে একটা যোগাযোগ, একটা মিথস্ক্রিয়ার একটা জায়গাতে, যাতে কর্মীদের সাথে একটা দীর্ঘ সময়, আপনারা জানেন যে তিনি একটা লম্বা সময় ধরে করোনা বা বিভিন্ন কারণে নেতৃবৃন্দরা ওইভাবে আসতে পারেননি। ফলে এই যে তার একটা সুযোগ হয়েছে, তিনি প্রত্যেক নেতাকর্মীর সাথে একেবারে মাঠ, ওয়ার্ড, থানা পর্যায়ে নেতৃবৃন্দের সাথে কথা বলছে। এই কাজটা তিনি করছেন। আম, তো তিনি হয়তোবা মনে করছেন যে ইনস্ট্রাকশনটাই একটা বড় একটা ব্যাপার, এসে কথা বলাটা বা নির্দেশনাটা, আচ্ছা। ভিডিওর ব্যাপারটা সেখানে আসলে মুখ্য হয়ে মুখ্য ওঠেনি। বলে মনে করছেন না তিনি হয়তো। আপনিও বলছেন যে আপনিও খুব সুনির্দিষ্টভাবে বা সুস্পষ্টভাবে জানেন না। আমি সেখানে তার যে বক্তব্য, সেই বক্তব্যের কিছু অংশ নিয়ে আপনার সাথে কথা বলি। তিনি ডক্টর ইউনূসের বা বর্তমান প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বরাবরই নানান সমালোচনা করেন। এবারও তেমনভাবেই করেছেন এবং তিনি অনেক মানে বরাবর সমালোচনা বা সচরাচর যেগুলো করেন তার সাথে বলেছেন ফরেন সার্ভিং পাপেট। ফরেন মানে কোন দেশের? বিদেশি পাপেট যে বলছেন, মানে কোন দেশের পাপেট বলছেন? আম, মানে মাননীয় প্রধানমন্ত্রী কোন দেশের বলেছেন সেটা উত্তরটা আমি আসলে দিব না, সেটা মাননীয় প্রধানমন্ত্রী উত্তরটা দেবেন। তবে আমি ধারণা করি বা আমি যেটার ব্যাখ্যাটা আমি আপনাকে বলতে পারবো সেটা হচ্ছে যে আপনি জানেন যে এইটার উত্তর আমি আর আপনি জানার আগে বা আমি বলার আগে পশ্চিমারা এই উত্তরটা দিয়ে দিয়েছে। যেমন আপনি গোয়েন লুইসের কথা বলতে পারেন, ইউনাইটেড নেশনস এর ইউএন এর যে কান্ট্রি হেড, যে ভদ্র মহিলা রয়েছেন, গোয়েন লুইস পরিষ্কার ভাবে বলেছে যে সে কিভাবে আপনার এই জুলাইয়ের সন্ত্রাসী যারা আছে, টোকাই, চোর, ছ্যাচোর যারা আছে, তাদেরকে কিভাবে তার বাসাতে জায়গা দিয়েছে, কিভাবে তারা এটা প্রমোট করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ ইলেকশনে না আসলে তেমন একটা কিছু আসা যাবে না, এই ধরনের কথাও ইউনাইটেড নেশনস এর এই গোয়েন লুইস বলেছেন। আমরা পরিষ্কার ভাবে আমরা দেখেছি পিটার হাস, মার্কিন যে পররাষ্ট্রমন্ত্রী, আমরা পরিষ্কার ভাবে দেখেছি যে আপনার রাষ্ট্রদূত। ইংল্যান্ডের যেই রাষ্ট্রদূত আছে বিভিন্ন পশ্চিমা দেশের। হুম, হুম। ফলে এইটা কোনো একক সুনির্দিষ্ট ভাবে না বলে আপনাকে যেটা বলা যেতে পারে যে এটা পশ্চিমাদের একটা বড় আহ সম্মিলিত একটা এজেন্ডা, একটি সুনির্দিষ্ট দেশ। আমার আমার ধারণা, যেটা আমি ধারণা করি, মার্কিন যুক্তরাষ্ট্র যারা বাংলাদেশে একটি ঘাঁটি গাড়তে চেয়েছে, ঘাঁটি চেয়েছে, বাংলাদেশের মাঠ ঘাট গুলো দখল করার কথাটা নেত্রী বহুত আগে থেকেই বলছে, যেটা আপনারা এখন পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছেন। সেন্ট মার্টিন দেখতে পাচ্ছেন, মহেশখালী দেখতে পাচ্ছেন, আপনারা রংপুর অঞ্চলটাতে দেখতে পাচ্ছেন। আমার মনে হয় আজকে 17 মাসের মাথাতে আহ, এইটা একেবারে সবার সামনে। এবং যে ভিডিওটা, সেটা আমি কিভাবে টের পাই, যে হুম, হুম। মাননীয় প্রধানমন্ত্রী যে ভিডিওটা দিয়ে পাবলিকের রিয়াকশন একসময় একরকম দেখতাম, আজকে 17 মাস পরে হাজার হাজার মানুষ চুপ আছে, নো ব্যাড কমেন্টস, নাথিং, জাস্ট অনেকটা স্যাড রিয়েক্ট দিয়ে সব চুপ হয়ে আছে, হুম। এবং এটা তাদের সামনে জি। পরিষ্কার। আপনি ফলে এই যে মাননীয় পরিষ্কার কথা প্রধানমন্ত্রী বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলছেন যে তখনও বলেছেন, যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময়ে বলেছেন বা পরেও বলেছেন, তার মানে পতনের পরেও তিনি বলেছেন। কিন্তু আসলে তিনি যে গণমাধ্যমে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, আমি দেখছিলাম যে আহ, ভারতীয় গণমাধ্যম সিএনএন নিউজ 18 সেখানে তিনি বলছেন যে মানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার প্রমাণ যদি তারা শিরোনামই করেছে, নো ফরেন হ্যান্ড সেইজ শেখ হাসিনা অন ক্লেমস অফ ইউএস ইনভলভমেন্ট ইন বাংলাদেশ আপহিভাল। তাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারের যেই বিষয়টা আছে সেখানে তিনি বলছেন, এবং শেখ হাসিনার সাক্ষাৎকারে বলছেন যুক্তরাষ্ট্রের সাথে বরাবরই ভালো সম্পর্ক ছিল, তাদের সম্পৃক্ততা বা তাদের হাত এর পেছনে পাওয়া যায় না, প্রমাণ পাওয়া যায় না বা নেই। তিনি তিনি এইটা বলতে যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের কোনো ধরনের সম্পৃক্ততা তিনি পাননি। সেটি তিনি আপনি খেয়াল, কথার মধ্যে একটা ফাঁক আছে সেখানে, এটি বাইডেন প্রশাসন, মাথায় রাখবেন হচ্ছে না, যে তিনি তো একটা জিনিস বাইডেন মাথায় প্রশাসন রাখবেন। বলছেন না, তিনি বলছেন ইউএস বাই- ইনভলভমেন্ট। হুম। বাইডেন বাইডেন প্রশাসনই, আমি নিশ্চিত যে এটি তিনি ট্রাম্প প্রশাসন এটার সাথে জড়িত নেই। বর্তমান যে আমেরিকান প্রশাসন আছে, কারণ তাকে যে প্রশ্নটা করা হয়েছিল তিনি ওইভাবেই উত্তরটা দিয়েছেন যে ট্রাম্প প্রশাসনের কোনো ধরনের তিনি সম্পৃক্ততা আছে বলে মনে করেন না, সেটা বাইডেন ট্রাম্প প্রশাসনের, তাও প্রশাসন কিভাবে কিছু ইনভলভ কিছু থাকবেন? কিছু ট্রাম্প প্রশাসন তো আসছেনই শেখ হাসিনা মানে পতনের পর, তো তাদের তো ইনভলভমেন্টের বাইডেন প্রশ্নও আসে। বাইডেন বা- না, আপনি এগুলো একটা চলমান প্রক্রিয়া, আপনাকে একটা জিনিস বুঝতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া, কারণ এই সময় কথা হচ্ছিল যে বাইডেন প্রশাসন আসার পরেও হুম। এই একই ষড়যন্ত্র অব্যাহত আছে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠছিল। ফলে মাননীয় প্রধানমন্ত্রী ওই প্রশ্নগুলোকে একসাথে সম্মিলিতভাবে একটা জবাব দিয়েছেন বলে আমার অন্তত পক্ষে তাই মনে হয়। এবং আমেরিকার জড়িত থাকার যেই কথাটা আপনি বলছেন সেটা
আমাদের কাছে এভিডেন্স সহ আছে। শুধুমাত্র ব্যাপারটা তো এমন না জি, সেটি যে যেটি সেটি আপনার সেটি আমরা আ জাস্ট শেখ হাসিনাও বরাবর বলেছেন। বলা রেটরিক করছি। জি, সরি? শেখ হাসিনা বরাবরই বলেছেন। আপনি যেটি বলছিলেন শেখ হাসিনার কাছ থেকে আমরা সংসদে শুনেছি, এটি সংসদের তিনি বাইরে আপনি বলেছেন। নিশ্চিত থাকতে কিন্তু পারেন এই যে আপনি তার নিশ্চিত থাকতে বক্তব্য, পারেন এই ব্যাপারে। তিনি তাকে যদি কোট করা হচ্ছে, "নো রিজন আমি টু কিন্তু এই বিলিভ।" কথাটা একেবারে জেনে আপনাকে বলছি যে হ্যাঁ, আমি কিন্তু আপনাকে কিন্তু আমি তিনি ফার্স্ট কিন্তু হ্যান্ডে বলছেন, বলছি। "No reason to believe হুম। Washington or other foreign powers were directly involved with the country's political developments." মানে এবং আরো বিস্তারিত তিনি বলছেন, যেটি না, পড়ুন শিরোনামটা না, আপনাকে বলছিলাম। পড়ুন, আপনি পড়ুন, পুরোটা পড়ুন, শুনি। ওয়াশিংটন, হ্যাঁ, হ্যাঁ, ওয়াশিংটন। তিনি বলছেন, "No reason to believe Washington or হুম, হুম। other foreign powers were directly involved in the country's political developments." এটা তিনি বলছেন, পলিটিক্যাল এবং ডেভেলপমেন্টের। আরো আছে, আসলে শেষ নেই। হ্যাঁ, এটা অনেক বড়ই একটা হ্যাঁ। প্রতিবেদন, যার শিরোনামটা না, আপনাকে কিন্তু বলছিলাম যে কিন্তু উনার বক্তব্যটা পুরাটা না পড়লে উনি কি বলেছেন সেটা নিয়ে তো আলোচনা করা যাবে না। হুম, উনার, হ্যাঁ, পলিটিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, কোনো বিলিভ, এটার কোনো রিজন নাই বিলিভ করার। তারপরে কি বলেছেন বলেন? আপনি উনার পুরোটা, কথার মধ্যেই আমি আমি আপনাকে লিঙ্কটাও কারণ এই পাঠিয়ে প্রশ্নটা দিতে আমি পারি। উনাকে করেছি। হ্যাঁ, এই নিউজে। প্রশ্নটা আমি উনাকে করেছি। হ্যাঁ, হ্যাঁ। তারপরে হ্যাঁ, আপনি কি আমি উত্তর উনাকে পেয়েছেন? কি উত্তর পেয়েছেন? উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে পরিষ্কারভাবে বলেছেন যে দেখো, একটা একটা এই এই যে বর্তমান ট্রাম্প হুম, প্রশাসনের যেই কথা বলা হচ্ছে হুম, যে এইটাকে তারা কন্টিনিউ করছে কিনা, তিনি এটাকে ডিনাই করেছেন যে ট্রাম্প প্রশাসন এটাকে কন্টিনিউ করছে না। তারা এই ওয়াশিংটন বা এরা এরা এটার সাথে জড়িত না, যে যারা করেছে ওই সময়টাতে। এবং তাও সেইটার ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক ধরনের ক্যাটাগরি আছে। এটা যে একটা হোল প্রশাসন মিলে জিনিসটা করেছে তা না। কিছু সুনির্দিষ্ট সংখ্যক মানুষ, প্রশাসনের সুনির্দিষ্ট মানুষ, ইয়েস, আমেরিকার একটা সেন্ট্রাল কমান্ড তো আছেই, এটা এটা বলে তো লাভ নাই। কিন্তু এটাও সত্যি কথা যে এখানে কিছু গুটি কয়েক মানুষ এই পুরো প্রক্রিয়াতে জড়িত। এখানে আমি আপনি আগেও হুম, বলেছি, গোয়েন লুইসের কথা বলেছি, গোয়েন লুইস তো আর আমেরিকান না। সারা কুকের কথা বলেছি, সারা কুক তো আর আমেরিকান না। আমি এই ঘটনাটাতে আপনার কাতার জড়িত ছিল অর্থের ব্যাপারে। তার কি আপনার অর্থ দিয়েছে? এখানে আপনার চায়না নানান ভাবে অ্যাকোমোডেট করেছে কয়েকটা জায়গাতে। ধরা যাক যে অমিশন, অনেক সময় অমিশন আপনার একটা ক্রাইমের হেল্প হিসেবে এসে দাঁড়িয়ে যেতে পারে। আপনি জানেন ক্রিমিনাল অফেন্সে অনেক সময় না করাও, অর্থাৎ কোনো একজন মানুষ ডুবে যাচ্ছে, আপনি যে মানুষটা ডুবে যাচ্ছে তাকে আপনি বাঁচাবেন, এরকম একটা স্টেপ নিয়ে আবার বলেন যে আমার কি দরকার, সেটাও কিন্তু কমিশন ক্যান বি এ পজিশন, একটা একটা পর্যায়ে হয়ে যেতে পারে। তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে অনেক কিছু না করেও অনেক কিছু করা যায়। হুম। ফলে এখানে একটা সম্মিলিত প্রচেষ্টা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের জি, বিরুদ্ধে। জি। বাংলাদেশ আওয়ামী লীগের সেই বিষয়টি তো বরাবর শুনে আসছি। কিন্তু আপনি বলছিলেন পড়তে, আমি আরেকবার একটু পড়ি। Former Bangladesh Prime Minister Sheikh Hasina has dismissed suggestions that the United States played an active role in supporting groups that sought her removal from power under the pretext of restoring democracy. মানে তিনি ডিসমিস করে দিচ্ছেন যে ইউএস এর কোনো ইনভলভমেন্ট ছিল। এটা তিনি আপনি আপনি ধরে নিতে পারেন, এটা আমি আপনাকে বলছি, তিনি ধরে নিতে পারেন যে এটা ট্রাম্প প্রশাসনের কথাটা বলেছে বা এটা কন্টিনিউশনের কথা বলেছে। বাইডেন ওয়ার ইনভলভড প্রশাসনের তখন, আচ্ছা, তখনও ট্রাম্প প্রশাসন কাজ করছিল। না, না, আমি বাইডেন প্রশাসনের কথা আপনাকে বলছি, আমি ট্রাম্প প্রশাসনের কথা বলিনি। আমি তো আপনাকে অলরেডি এক্সক্লুশন ক্লজ দিয়েই নিলাম যে এই কথাটা, এই আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, এই ব্যাপারটা যে আমাদের মধ্যে ডিসকাস হয়নি, আমরা যেগুলো হুম, কৌতূহল নিয়ে জিজ্ঞেস করি তা নয়। তিনি তিনি এটার ব্যাখ্যা দিতে গিয়ে পরিষ্কারভাবে বলেছেন যে তিনি এটা আসলে ট্রাম্প প্রশাসনের ব্যাপারে তার দিকে যে ধেয়ে আসছিল যে বর্তমান প্রশাসনও কি এই একই স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে কিনা, বা এই ষড়যন্ত্র যেটা হয়েছে সেই ষড়যন্ত্রের সাথে আসলে এখনো সম্পৃক্ত থাকার ব্যাপারগুলো আছে কিনা। কারণ হচ্ছে যে এটা জি, এককভাবে তো জনাব রিজভী ইট মজুমদার, ওয়াজ তবে নট এ আমি এই বিষয়টা আমেরিকান, এটা যে একদমই স্পষ্ট এককভাবে, হতে পারছি না। এই আমি তো কারণে বলি স্পষ্ট হতে এককভাবে পারছি না। আমেরিকান তো বলা যায় না, এটা তো পশ্চিমা, হ্যাঁ, ঠিক না? ফলে এককভাবে আমেরিকাকে এককভাবে আমেরিকাকে আপনি দায়ীও করতে পারবেন হ্যাঁ। না। কিন্তু তিনি ফলে দায়ী এটা একটা করতেন। সম্মিলিত তিনি বলতেন প্রচেষ্টা। যে যদি আমেরিকান মানে তাদের সরাসরি প্রস্তাব ছিল ঘাঁটি গড়বার, এয়ারবেস করবার। এটা তো এটা যখন তিনি তার ক্ষমতার সময় যখন ইনসিডেন্ট গুলো হচ্ছিল, তখন তিনি এককভাবে আমেরিকার হুম, এই যে চেষ্টা, সে চেষ্টার কথা বলেছেন। তিনি ওই সময় আমেরিকার চেষ্টার কথা বলেছেন। আর এই সময় যখন আলাপটা হয়েছে তখন তাকে প্রশ্ন পার্টিকুলারলি আমেরিকার ব্যাপার বলা হয়নি। ওয়েস্টার্ন যেই হিন্ডারেন্সটা আছে, ওয়েস্টার্ন যে ইনফ্লুয়েন্স আছে, সেইটা ওয়েস্টার্ন বলতে তো শুধুমাত্র আমেরিকা বোঝায় না। ওই সময়টাতে তিনি পার্টিকুলার যদিও আমেরিকার একটা ৫ই চেষ্টার আগস্টের পরেও তিনি চেষ্টার বলেছেন কথা যে বলতেন। আমেরিকা চাইলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। ৫ই আগস্টের পরেও তিনি সরাসরি আমেরিকাকে মানে দায়ী করেছিলেন তাকে, তার পতনের জন্য। ৫ই আগস্টের আগে আমেরিকার যেই চেষ্টা, সেই চেষ্টার কথা তিনি বলেছেন। এবং আপনি এখন পর্যন্ত যদি পুরো পুরো ব্যাপারটাকে বিশ্লেষণ করেন,
এটা তো আমার মনে হয় না বলতে কোনো অত্যুক্তি হয় যে আমেরিকান একটা বড় ধরনের প্রভাব এই পুরো ব্যাপারটাতে ছিল। শুধু আজকে আপনি আমার কথা হুম। আর মাননীয় প্রধানমন্ত্রীর কথাকে বিশ্লেষণ করছেন, আপনি আপনার যে এই যে ভদ্রলোক আপনার সম্ভবত কোন ইউনিভার্সিটির যে আহ, জেমি স্যাক্স নাকি জেফ্রি স্যাক্সের ভদ্রমহিলা কথা বলছেন, ভদ্রলোক, জেফ্রি স্যাক্সের কথা বলছেন। হ্যাঁ। জেফ্রি স্যাক্সের কথা তিনি বলেছেন। তারপরে আপনার হুম, গ্রেজন বলেছে, টাকার কালসন তিনি পরিষ্কারভাবে বলেছেন। আরেকটা হুম, ভদ্রলোক হুম, আছেন শহীদ সামথিং নাম, তিনি বলেছেন। জি। তাছাড়া নানান আসলে ধরনের হ্যাঁ, বিশ্লেষণে এগুলো উঠে আমিও এসেছে। শুনেছি। ব্যারিস্টার নিজুম মজুমদার, আমিও এই বিষয়গুলো শুনেছি। কিন্তু আমার কাছে ওইখানে, আমেরিকানরাই বলছে। আমার কাছে আমেরিকানরাও যা বলছে, প্রধানমন্ত্রী যখন ছিলেন তখনও বলেছেন, ৫ই আগস্টের পরেও তিনি এই কথাগুলো বলেছেন। কিন্তু ইন্টারভিউতে এসে কেন বললেন যে ওয়্যার নট ইনভলভড? ইন্টারভিউতে কেন বললেন যে ইন্টারভিউর ক্ষেত্রে তিনি যেটা হুম, ইন্টারভিউর ক্ষেত্রে তিনি যেটা মিন করেছেন, আহ, যেটা মিন করেছেন, সেটা আমার আমার কাছে অন্তত পক্ষে যে উত্তরটা আছে আমি আপনাকে অতটুকুই কনভে করতে পারি। জি, বাকিটা আসলে তো আমি আপনাকে ব্যাখ্যা করতে পারবো না। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছেন যে তিনি বাইডেন বাইডেন প্রশাসনকে ওইখানে মিন করেননি। কারণ তার কাছে ওই সময়টাতে আমার মনে আছে যে সময় তার ইন্টারভিউটা হচ্ছিল, হুম, সেই সময়টা আলাপ উঠেছিল যে ট্রাম্প প্রশাসন কি এই পুরো ষড়যন্ত্রটা বা এই ইনভলভমেন্টটা কন্টিনিউ করছে কিনা অ্যাজ এ একটা সেন্ট্রাল পলিসি হিসেবে, যেটা বাইডেন প্রশাসন করেছে। সেই অর্থে আপনার এই ট্রাম্প প্রশাসনের এই সম্পৃক্ততা নেই, এই কথাটা বলতে গিয়ে এখানে এক ধরনের কনফিউশন তৈরি হচ্ছে, অন্য কিছু না। জি। সেই কনফিউশন কেউ ক্লিয়ারও করেন নাই এবং একদম মানে তার ইন্টারভিউকে আর এই এভাবে ব্যাখ্যা কনফিউশন, করেছে। যাই হোক, এই এটা নিয়ে কনফিউশন তো উনাকে উনাকে এটার জন্য জিজ্ঞেস করতে হবে। আপনি এই যে আপনি যখন আপনাকে একটা ইন্টারভিউ দিবে, যদি কখনো উনি ইন্টারভিউ দেন, এই প্রশ্ন আপনি উনাকে করবেন, তখন আপনাকে উনি ক্লিয়ার করে নিশ্চয়ই দেবে। আমি করব। কিন্তু এটা মানে তার পক্ষেও তো কেউ না কেউ ক্লিয়ার করবেন বা কোনো আপত্তি জানাবেন এটা নিয়ে। এটার এই এই যে বিষয়টা এখন আমি এই যে আমি হ্যাঁ, এখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম। জি। কিন্তু মানে এই নিউজটাকে আপত্তি জানাতে হবে যে নিউজটা মিসলিডিং। কারণ একদম শিরোনাম থেকে শুরু করে যেটা বলা হচ্ছে, এটার মধ্যে যদি আপনার আপনার কথা ঠিক হয় তাহলে একটু অসংখ্য, মিসলিডিং হবে। আমাদের আমাদের নামে অসংখ্য রিপোর্ট হয়। এটা সত্যি কথা যে আমি আপনার সাথে একমত পোষণ করি যে ইয়েস, কিছু কিছু আউটলেটের বা একটা বড় আকারের যখন নিউজগুলো হয়, এই জিনিসগুলো একটা সময় একটা মিথ, যেমন আপনার মধ্যে একটা কনফিউশন তৈরি করেছে। আমি আপনার সাথে এগ্রি করি। বাট আমাদের নামে যেসব রিপোর্ট 5ই আগস্টের পর থেকে হচ্ছে, শারমিন আপা, যে অদ্ভুত মোটামুটি গল্পের গরু যেভাবে মানে গাছে উঠিয়ে দেওয়া হয়েছে বা উঠিয়ে দেওয়া হয়, হুম। সেইখানে আমার কাছে মনে হয় যে কিন্তু কোনটা ভারতীয় ছেড়ে আর গণমাধ্যমে তো কোনটার উত্তর আপনারা খুব আমরা দিই। স্বাচ্ছন্দ্যে বা শেখ হাসিনাও ইন্টারভিউ দিচ্ছেন ভারতীয় গণমাধ্যমগুলোতে। সেখানেও যদি এরকম হয়, মানে যেখানে তিনি স্বাচ্ছন্দ্য বোধ আর করে ইন্টারভিউ দিচ্ছেন, তাহলে তো বিষয়টা আপনাদের ভাবারই বিষয় নিশ্চয়ই। আসি এবার একটু তার আরো না, যে বক্তব্য ভারতীয় আছে। ভারতীয় গণমাধ্যম উনাকে নিশ্চয়ই ভবিষ্যতে যখন ইন্টারভিউ করবেন এগুলো নিয়ে প্রশ্নগুলো, সেটা উনি ফার্দার ক্লারিফিকেশন দেবেন। আচ্ছা, আমি তো আমি কোনো সমস্যা দেখি না। আমি আসি তার যে ৫ দফা বা ৫টি পদক্ষেপের আহ্বান তিনি জানাচ্ছেন। আপনিও নিশ্চয়ই শুনেছেন। কিন্তু আমি একটু এটা বুঝতে চাই, তিনি আসলে এই পদক্ষেপের আহ্বান কার কাছে করছেন? মানে কাকে বলছেন এই পদক্ষেপ নিতে? কোনটা, এই যে এই যে আজকে যে পাঁচ হ্যাঁ, ৫ দফার কথা দফা। বললেন? জি, জি, ৫ দফা। 5 দফার কথা তো পরিষ্কার ভাবে যে বাংলাদেশ আওয়ামী লীগ কি চায়। আপনি দেখেছেন যে ইউনূসের অপসারণের ব্যাপারটা আলোচনাতে এসেছে। মাইনরিটিদের উপরে, বা যদিও আমি মাইনরিটি শব্দটা অত্যন্ত অপছন্দ করি, কিন্তু আনফরচুনেটলি এগুলো চলে আসে। যে বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী, মুসলিম ছাড়া ভিন্ন ধর্মাবলম্বীদের উপর যে অত্যাচার নির্যাতন, সেটাকে বন্ধের আহ্বান আছে। তারপর মব ভায়োলেন্সের বা এই হুম, এই মব ভায়োলেন্সের এগেনস্টে বলা রয়েছে। তারপরে ডেমোক্রেসির কথা বলা হয়েছে, সবকিছু মিলে এরকম 5টার কথা বলা হয়েছে। এবং এই যারা ক্ষমতা দখলকারী বা যারা ইলেকশনের কথা বলছে, এবং যারা মনে করছে যে একটি আহ সারা সারা পৃথিবী থেকে কিন্তু কি আলোচনাটা হচ্ছে যে কিভাবে এই অগণতান্ত্রিক যে প্রক্রিয়াটা এখন চলছে বাংলাদেশে, এটার নিরসন সম্ভব, কিভাবে বাংলাদেশ একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাস্তাতে উঠতে পারে, কিভাবে বাংলাদেশটা আবার তার যেই সক্ষমতা সেটা আবার রিগেইন করতে পারে, যে একটা ভলনারেবল সিচুয়েশন তৈরি হয়েছে। তো সামগ্রিকভাবে যে প্রশ্নগুলো সবগুলো কোয়ার্টার থেকে এসছে, সেই কোয়ার্টারকে অ্যাড্রেস করা হয়েছে। নিশ্চয়ই আপনার ইউনুসকে বলছে না, বা ইউনুসের কাছে চাওয়ার, অর্থাৎ ইল্লিগাল একটা হুম। একটা আপনার দখলদার জি, বাহিনী, এই টোকাই মানে জঙ্গি ইউনূসের কাছে চোরদের চাচ্ছে না। মাধ্যমে। ফলে তার কাছে এখানে তো ডিমান্ড, আমি মনে করি না যে তার জি। কাছে এখানে কোনো ডিমান্ড রয়েছে। আমারও এটা অস্পষ্টতা। সামগ্রিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন, বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন মানুষ জানতে চেয়েছে, এই পজিশনটা জনগণের কাছে ক্লিয়ার করার জন্য 5টা দফার কথা বলা হচ্ছে।
পাঁচটা কিন্তু পাঁচটা হ্যাঁ, পর্যবেক্ষণ বলতে পারেন, পাঁচটা পজিশন বলতে পারেন। দফার থেকে আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগের পাঁচটা পজিশন, তারা হুম। কিভাবে মনে করে যে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বাংলাদেশ অগ্রযাত্রা পুনরায় জি। শুরু করতে না পারে, ৫ সেই টা জায়গা দফা থেকে। বা ৫ টা পদক্ষেপ, ৫ টা পজিশন যাই বলেন না কেন, আমি এটাই জিজ্ঞাসা করছিলাম যেটি আসলে কার কাছে, যদি আহ্বান থাকে সেটি কার কাছে, বা দাবি বাংলাদেশের থাকলে। জনগণ, বাংলাদেশের কিন্তু বাংলাদেশের আমি আবারও জনগণের একটু কাছে। পড়ি, তিনি যা বলছেন আমি একদম শুনে শুনে একদম লিখেছি। আওয়ামী লীগ calls for the following action to help unify Bangladesh and banish the divisive action of past 12 months. We urge Muhammad Yunus to stop ignoring his own people and do what needs to be done in order to heal our country by following 5 crucial steps we believe will lead to a better, stronger Bangladesh. যেই শব্দটা আবার, উই আর্জ মোহাম্মদ ইউনুস টু স্টপ ইগনোরিং হিজ ওন পিপল, মানে আর্জ করছে মোহাম্মদ ইউনুসের কাছে। আপনার এই যে জনগণের প্রতি যে অত্যাচারটা করছে ইউনূস, যেই জনগণের প্রতি যে অন্যায় আচরণ করছে, বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের যে পজিশন, সেই পজিশন জানতে চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই পজিশনের কথা বলেছে। যে অত্যাচারটা ইউনুস করছে, এই অত্যাচারটা স্টপ করার কথা বলছে। বাকি আপনি পাঁচটা দফা পড়েন, পাঁচটা দফা পড়লে বুঝবেন যে এটা আওয়ামী লীগের পজিশন। হুম। এই পজিশনটা জনগণের জন্য। আর যারা অত্যাচার করছে তাদের ক্ষেত্রে বলছে। আমি এখানে ঠিক প্রশ্নটা বুঝতে পারছি না যে ধরা যাক যদি আপনার আপনার কথা অনুযায়ী যদি আর্জটা ইউনুসের প্রতিও হয়, আমার তাতেই কথা বা অনুযায়ী সমস্যা না, এটি কোনটা? মানে শেখ যদি হাসিনার এটা হয়ও, বক্তব্য, হ্যাঁ। মানে মূল প্রশ্নটা কোন জায়গাতে, যে ধরা যাক যে আর্জটা আমার ইউনুসের প্রশ্নটা হচ্ছে প্রতি, তো কার কাছে আহ্বান করছেন, কার কাছে দাবি করছেন, এটা মানে হচ্ছে ছিল আপনি আমার যদি প্রশ্ন। এখানে পড়ে, আপনি যদি এখানে বুঝে থাকেন ইউনুসের কাছে, ধরা যাক ইউনুসের কাছে, দেন হোয়াট? মানে দেন হোয়াট আমি জানি না, আমি মানে আসলে আর্জ প্রথমে আর্জ এটাই আর্জ বুঝতে ইউনুসের চাই যে কাছে। কার কাছে আহ্বান, কার কাছে দাবি, এটা। হ্যাঁ, যদি যদি এটা ইউনুসের এই দখলদার বাহিনীর কাছেই হয়, তারপরে কি, মানে এটা যদি ইউনুসের দখলদার বাহিনীর কাছেই এই এই কথাটা বলা হয় যে এগুলা এগুলা তা করতে হবে, এগুলো থেকে সরে আসতে হবে এই দখলদার বাহিনীর কাছে, ধরা যাক যে আপনার কথা অনুযায়ী এইটা, আমার আন্ডারস্ট্যান্ডিং আমার যেটা কথা বলে, যেটা অনুযায়ী আমি না। আগে বলেছি, আমি আপনাকে দুইটা জায়গা দেখাই আপনার জন্য বুঝতে সুবিধা হবে। জি। আমার কাছে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এই পাঁচটা পয়েন্ট হচ্ছে জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন বা বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থান। ঠিক আছে? শব্দের যেই ওয়ার্ডিংস যেটা দেখতে পাচ্ছি, সেই ওয়ার্ডিংস এ অ্যাপারেন্টলি বা প্রাইমা ফেসি বা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই দাবিটা ইউনূসের এই অবৈধ সরকারের প্রতি হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি দুইভাবেই আসলে এটা বাংলাদেশ আওয়ামী লীগের একটা অবস্থান হিসেবে দেখি। যদি আপনার প্রশ্ন অনুযায়ী বা আপনি যেদিকে নিতে চাচ্ছেন যে এটা ইউনূসের এই দখলদার বাহিনীর প্রতি দাবি, তাতেও সমস্যাটা কি বা সমস্যা আদৌ আছে কিনা, আমি আসলে আপনার প্রশ্নটা জানতে চাচ্ছি। কারণ যদি আপনি একটু আপনার আগে কথা বলছিলেন অনুযায়ী নিশ্চয়ই এটা ইউনুসের কাছে হবে না, এই দাবি নিশ্চয়ই ইউনুসের কাছে এক্স্যাক্টলি, হবে আমি না। এখনো কিন্তু আমাকে আমি ক্লিয়ার আসলে করেছি, আমি পড়ে এখনো যা আপনাকে বুঝতে ক্লিয়ার পারছি, করেছি। আমি কি পড়ে ভুল ভুল মানে আমি কি লাইনটা আমি ভুল করছি না, দ্যাটস ফর শিওর, কারণ আমি 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 আপনি ওনাকে আপনি কোট লাইনটা, করছি। আপনি কিন্তু ওই মিনিংটা মেটাফরিক কি হয়? ব্যাপারটা, আমি আলোচনা করছি মেটাফোর নিয়ে, যে এইটা এক ধরনের পজিশন পেপার। আমার কাছে এখনো পর্যন্ত আমি যা জানি, আমার যে ফার্স্ট হ্যান্ড নলেজ, এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন পেপার। যেমন ধরা যাক 1971 সালে যখন মুক্তিযুদ্ধটা হয়, তার আগে এই দখলদার যে এই আইয়ুব খান আছে, এই আইয়ুব খানের প্রতি আপনার কাছে মনে হতে পারে যে আইয়ুব খানের কাছে বলছে, বাট এইটাও কিন্তু আপনার জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন। 1966 সালে যে এই 6 দফার কথা বলা হয়েছে, 6 দফাটা কার কাছে দাবি করছে? অবৈধ আইয়ুবের কাছে বা পরবর্তী সময় ইয়াহিয়ার কাছে? একই সাথে কিন্তু এটা জনগণের কাছে বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন, যেটার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ভোট চেয়েছে। সো আমার আন্ডারস্ট্যান্ডিং কিন্তু ওই 6 দফার মতো। আমার আন্দোলন, আমার কথা হচ্ছে পরবর্তীকালে যে অধিবেশনগুলো স্থগিত হয়েছে, সেই অধিবেশনের প্রেক্ষিতে। একইভাবে বঙ্গবন্ধু কন্যা যখন এই 5টা দফার কথা বলছে, অ্যাপারেন্টলি আপনার কাছে মনে হচ্ছে যে এটা ইউনূসের কাছে বলছে, ইউনূসের কাছে চাইছে। আমার আন্ডারস্ট্যান্ডিং মেটাফরিক ভাবে আমি যেভাবে বুঝি, আমারটা কানেক্ট করে চিন্তা, সেটা হচ্ছে যে এইটা একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের একটা পজিশন। আমি ধরে নিচ্ছি যে এই চাওয়াটা ইউনূসের দখলদার বাহিনীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, যে তোমাদেরকে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, বা এইটা চাই, বা এটা চাওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য এইটা দরকার। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি এটা ইউনূসের প্রতি বলা হয়ে থাকে, তারপরে কি, মানে
আমরা নিশ্চয়ই আলোচনাটা করব যে আপনার কোন একটা জায়গা, হুম, পার্টিকুলার জায়গাতে আপনি অবাক হয়েছেন, হুম। কোন একটা পার্টিকুলার না জায়গাতে আপনার খটকা তারপরে কি আছে সেইটা। আসলে, মানে এটাও আমারও প্রশ্ন যে তারপরে আসলে কি ইউনুসের কাছে, যদি যেহেতু যদি মিনিং আমি বলি আর্জ করছেন মোহাম্মদ ইউনুসকে, তারপরে হ্যাঁ, কি, জনগণের কাছে তারপরে কি? ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, জনগণের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। এটা তো একটা আনকনস্টিটিউশনাল, এটা হুম। অবৈধ দখলদার বাহিনী মানে এখানে কিন্তু কিন্তু রয়েছে। এই আবেদন বা ইউনূসের এই দাবি আর্জ এটা ইউনুসের কাছে করে কি লাভ? কারণ মানে এই দাবি কেউ করছে না বাংলাদেশে যারা সক্রিয় এই জন্যই রাজনীতি তো আমি করছে। আপনাকে, এই জন্য এই যে আপনার কাছে একটা কনফিউশন তৈরি হয়েছে, এই জন্যই আপনার বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্যই আমি আপনাকে বলেছি যেটা বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন, হুম, রাদার দেন আপনি যদি মনে করেন যে ইউনুসকে আপনি বলছেন, যেটা আপনার জন্য কনফিউশন তৈরি হবে। হুম, হুম। কিন্তু আপনি যদি ব্যাপারটাকে এইভাবে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগের এটা হচ্ছে পজিশন, যে তারা বাংলাদেশকে সামনের দিকে নিতে গেলে কোন 5টা স্টেপকে তারা মনে করে এই মুহূর্তে জরুরি, সেই পজিশন পেপারটা, তাই না? এটা বাংলাদেশ আওয়ামী লীগের তো অবস্থান, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা, শুভানুধ্যায়ীরা, যারা বাংলাদেশ আওয়ামী লীগের স্টেক হোল্ডার, যারা ওই বাংলাদেশ যে আওয়ামী তারপরে লীগকে আপনি প্রশ্ন ভবিষ্যতে করছিলেন না, ভোট দেবেন কি দেবেন না সেটা হ্যাঁ, নির্ধারণ করবে, আপনি যে প্রশ্ন তাদের জন্য তো করছিলেন, এটা আপনি জানা যে প্রয়োজন। প্রশ্ন করছিলেন তারপর কি, মানে আসলে আমারও প্রশ্নটা তারপরে কি, এই যে 5টা স্টেপ বললেন, আহ, মানে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, তারপরটা আমি তারপর কি? আপনাকে বলতে পারি, ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি এখন এখন প্রশ্নটা আমার কাছে একটু ক্লিয়ার হয়েছে। সেটা হচ্ছে যে এই যে 5টা দফার কথা বলা হচ্ছে, এই 5টা দফা প্রথমে হচ্ছে যে এই জিনিসগুলো আমাদের প্রয়োজন গণতন্ত্র এবং বাংলাদেশের এই বর্তমানের মবক্রেসি বা ললেসনেস থেকে উত্তরণের জন্য। সো যদি শুভবুদ্ধি উদয় হয় এই ইউনুস প্রশাসনের, এই দখলদার বাহিনীর, তারা সেটা শুনবে, এটা অনুধাবন করবে বা ওই অনুযায়ী কাজ করবে, তাই তো? হুম। প্রথমে যখন আপনি একটা আন্দোলনে যাবেন, আন্দোলনে যাওয়ার জন্য আপনি আস্তে আস্তে সংগঠিত হবেন, তখন আপনাকে আপনার দফা দাবি কিংবা আপনার যে দলীয় পজিশন সেটা মানুষের সামনে ব্যক্ত করতে হবে। আমরা, আপনারা জানেন যে গত প্রায় 17 মাসে আমাদের প্রায় 5 লক্ষ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রায় 150 বা 120-130-এর মতো আপনার এমপি গ্রেফতার, সংসদ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আর খুন তো আছেই। গতকালকে জাস্ট হুম। কয়েক ঘন্টা আগে বাগেরহাটের ছাত্রলীগের এক কর্মীর ওয়াইফকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার স্টেজ সাজানো হয়েছে, তার ছোট একটা বাচ্চাকে মনে পড়ে আছে। সো এই ভয়ঙ্কর সমস্ত ঘটনাগুলো ঘটছে, সেটার প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক যেই আমি বলবো যে জনগণের যে জানতে চাওয়া বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কোন পথে যাবে, কিভাবে যাবে, এটাকে আপনি এক ধরনের শুরু বলতে পারেন, কিন্তু এক কোন ধরনের পথে যাবে, কিভাবে আহ, যাবে সেটা কি কিছু বলা আছে এই 5 পয়েন্টে? আমি কিন্তু পাচ্ছি সেটা না। এই কোন পথে যাবে কিভাবে যাবে এর আগে 21 দফা দিয়েছে, আপনি মনে হয় খেয়াল করেননি। বাংলাদেশ আওয়ামী লীগ কি করতে চায়, বাংলাদেশ আওয়ামী লীগ কি চায়, সেটা নিয়ে অলরেডি বাংলাদেশ আওয়ামী লীগ 21 দফা কি দিয়েছিল আজকে করতে চায় থেকে একটু প্রায় একটু 4-5 মাস আগে। একটুখানি আমাকে আরেকবার একটু সামারি করে বলবেন কি করতে চায়? আমি 21 দফাটা আমার কাছে 21 দফাটা এই মুহূর্তে নেই, আমি খুঁজলেই পাবো। সামারি সামারি। সেই 21 দফার কথা, বাংলাদেশ আওয়ামী লীগ সেই 21 দফার কথা ওই সময় প্রকাশিত হয়েছিল। আমি মনে করি যে এই 5 দফাটা সেটা একটা সামারি ভার্সন, বিকজ আমি সেই সময় যেই দাবিগুলো দেখতে পেয়েছি সেই দাবিগুলোরই আমি একটা মোটামুটি একটা সামারি পেয়েছি। এখন বাংলাদেশ আওয়ামী লীগ হুম। আস্তে আস্তে সংগঠিত হচ্ছে আন্দোলনের দিকে, তার এক ধরনের স্ট্র্যাটেজি সাজাচ্ছে, সেটার জন্য তো জনগণের কাছে তার একটা পজিশন পেপার লাগবেই। ফলে সেটার জন্য এই দাবিগুলোর কথা উঠেছে। জি। স্বাভাবিক, আপনি যদি একটা রাজনৈতিক দল হুম। হিসেবে আন্দোলনে যান, আপনার তো জানা লাগবে যে কোনটার উপরে বেস করে আপনি কোনটা করতে চান। সো সেটা যতটা না ইউনুসের কাছে আপনার মনে হচ্ছে, ততটা মনে হচ্ছে যে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, কর্মী সমর্থক হুম। শুভানুধ্যায়ী কিন্তু কিন্তু যারা আছে কিন্তু তাদের আমি জন্য। এখান থেকে মানে সেটা কিন্তু স্পষ্ট হয় না যে কি করবেন বা কিভাবে করবে আওয়ামী লীগ, সেই বিষয়টা এখানে স্পষ্ট হচ্ছে সেটা না। সেটা পরবর্তী, হ্যাঁ, হুম। অবশ্যই অবশ্যই নির্দেশ হয় না, একদম আপনি ঠিক বলেছেন, আমি আপনার সাথে একমত। এটার জন্যই আপনাকে অপেক্ষা করতে পরবর্তী নির্দেশনার জন্য। প্রথমে তো আমি বলবো যে আমি এই জিনিসগুলো চাই, প্রথমে তো আমি বলবো যে এই জিনিসগুলো করা উচিত, এরপরে এই করা উচিত গুলো করার জন্য আমাদের কর্ম পরিকল্পনা কি সেটা সামনে আসবে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক পার্টি হিসেবে চিন্তা করেন, তাহলে দাবির পরে এই দাবিগুলোকে কিভাবে আপনার এটাকে বাস্তবতাতে পরিণত করা হবে সেটা নির্দেশনা আসবে। প্রথমে তো আমি যদি আপনার হুম। কাছে বা আমি যদি মনে করি যে এই মুহূর্তে আপনি বাংলাদেশ দখল করে আছেন, জি। আমি যদি এখন ধরেন, আমি যদি এখন যদি মনে করেন যে আমার কর্মী সমর্থক
তাদের কাছে আমার অবস্থানটাও ব্যক্ত করব, আপনাকেও আমি এটা জানান দিতে চাই। তাহলে আমি কি করব? আমি এমন ভাবে ওয়ার্ডিং গুলো সেট করব যে ওয়ার্ডিং গুলো সেট করা একই সাথে আমার পজিশনটাও নেতাকর্মীরা জানতে পারে, একই সাথে আপনিও জানতে পারেন। সো প্রথমে আপনাকে জানান দিয়ে কথাগুলো শুরু করব। এরপরে যদি আপনি এই কথা অনুযায়ী অ্যাক্ট না করেন, এটাকে অনুধাবন না করেন, পরবর্তী সময় আমি আরো কঠোর জায়গাতে যাব, এবং তখন আমি আমার পরিকল্পনা বা আমার রূপকল্পটা দিব। জি, জি, এটাই তো জি। একটা মানে স্টেপ। পরবর্তীতে দেবে বলে বলছেন আপনি। কিন্তু মানে বাকি আর ১ মাসও নাই। ডেফিনেটলি, মানে এইটা তো ২০-২২ দিন ইন্ডিকেট করে বাকি তাই। আছে। এটা ২০ এটা তো দিনের মতো সেটা বাকি ইন্ডিকেট আছে। করেই। জি, নির্বাচনের আর ২০ দিনের মতো বাকি আছে। কবে রূপকল্প আপনি দেবেন? কি মনে করেন, আপনি কি এটা মনে করেন যে মানে এই যে আপনি বললেন যে 20 দিনের মতো বাকি আছে, দুটো আপনি ভুল শব্দ চয়ন করলেন। প্রথমত আপনি এটাকে ইলেকশন বলছেন সিলেকশনের বদলে। এক নাম্বার আমার হুম, আমার কাছে যেটাকে হুম, ভুল হুম। মনে হয় যে আপনি একটা সিলেকশন কি ইলেকশন বলছেন। 2 নাম্বার হচ্ছে আপনি মনে করছেন যে ইলেকশনকে কেন্দ্র করে আপনি এই যে যেটাকে আপনি ইলেকশন মনে করছেন, সেটাকে আবার কেন্দ্র করে আপনি মনে করছেন যে এই 5 দফাটা দেওয়া হয়েছে সেটার জন্য। আমরা তো সেটার জন্য না। ইলেকশন এই 12 তারিখে কি হবে না হবে, ডু ইউ থিঙ্ক উই কেয়ার অ্যাবাউট ইট? আপনার কি আপনি আপনি বাদ দেন আওয়ামী লীগের কথা, হুম, আপনার কি মনে হয় এটা একটা ইলেকশন? আপনার মনে হয় কিনা? জি। আপনি বলছেন ডু ইউ থিংক উই কেয়ার অ্যাবাউট ইট, কিন্তু আপনারা মানে খোদ শেখ হাসিনা বলছেন তারা নির্বাচনে অংশ নিতে চান এবং ১২ তারিখেই নির্বাচনের আয়োজন করছে বর্তমান সরকার। নির্বাচনে আপনারা অংশ 12 নিতে তারিখে চান। নির্বাচনে অংশ নিতে চাই, কিন্তু কোনখানে তিনি বলেছেন তিনি এই 12 তারিখে নির্বাচনে অংশ নিতে চান? এখন নির্বাচন তো ১২ তারিখেই হচ্ছে। মানে আপনারা কোনটাতে না, না, অংশ নিতে না, চান না, সেটা না, তো না, আর আমরা আপনাকে জানি না। না, না, এইটা আপনার একটা দেখেন, দুইটা জিনিস। একটা হচ্ছে যে আপনি যে ভাবনাটা ভাবছেন, তার মানে কি প্রথমত ৫ সেই বছর ভাবনাটা পরে ভুল। আবার যে নির্বাচন হবে সেটাতে আপনারা অংশ নিতে চান? না, 5 বছর আপনাকে কে বললো যে 5 বছর আবার ইলেকশন হবে? এমনও তো হতে পারে যে এই সিলেকশন প্রসেসটা পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে, নতুন করে ইলেকশন হতে পারে, ইউ নেভার নো। হুম, সুতরাং আপনি যেটাকে একটা ধ্রুব মেনে নিচ্ছেন, আপনি যেটাকে মনে নিচ্ছেন, আপনি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি গণতন্ত্রের কথা বলছেন। আপনি এর আগে অনেকবার গণতন্ত্রের কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেন, আপনি গণতন্ত্রকে রেসপেক্টও করেন। যে মানুষটা গণতন্ত্রকে রেসপেক্ট করে সে আবার 12 তারিখের একটা ইলেকশনকে বলছে ইলেকশন, মানে ইলেকশন বলে অভিহিত করছে 12 তারিখে যেটা হতে যাচ্ছে। সো এটা তো খুবই কন্ট্রাডিক্টরি। আপনার কাছে মনে হচ্ছে এটা ইলেকশন? বাংলাদেশ আওয়ামী লীগ, যেখানে বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল, সেই বৃহত্তম রাজনৈতিক দলকে ছাড়া এটাকে আপনি ইলেকশন মনে করছেন? তো তখন যখন আমাদের সময়ে, যখন সাংবিধানিক ভাবে আমরা ইলেকশনটা আমরা করেছিলাম, এবং কোনো দলকে আমরা কোনো বাধা দেইনি, আসতে বাধা দেইনি, যেভাবে সংবিধানে আছে ওইভাবে করতে চেয়েছিলাম, সেইটা সেটা কিন্তু এর আগেও আমার মনে আছে যে আপনি আমার সাথে যখন আপনার হুম। কনভারসেশন হয়েছে বা ওপেন ডিবেট হয়েছে বা কথা হয়েছে, তখন কিন্তু আপনি এটার ব্যাপারে বেশ ওজোর আপত্তি তুলেছিলেন, এবং জি। অন্যান্য সময় আপনি বলেছেন, আমি নিশ্চিত এটা আপনি করেছেন। তো সেটা যদি আপনার আপত্তির একটা অবস্থান হয়ে থাকে, তাহলে এই সিলেকশন প্রসেসটাকে আপনার কেন ইলেকশন মনে জি, হচ্ছে? আপনি যদি এটা নিয়ে আপনার কোনো আপত্তি আমার নাই কেন? অন্য মানে বর্তমান সরকারের কারো বা বর্তমানে বাংলাদেশে এখন সক্রিয়ভাবে রাজনীতি করছে এমন কারো সাথে অনুষ্ঠানগুলো দেখে থাকেন, আপনি মানে নিশ্চয়ই দেখতে পাবেন যে আওয়ামী হ্যাঁ, আমি লীগকে দেখেছি ছাড়া কি আপনার, করে এই জন্যই অংশগ্রহণমূলক আমি আপনাকে নির্বাচন হয়? জিজ্ঞেস আমি করছি এই ওই প্রশ্নটা ওই যে তাদের কাছে করি। কিন্তু আপনার যে অবস্থান, আপনার যে আপনার কাছে আমার প্রশ্ন। আপনার কাছে তো আমার সেই প্রশ্নটা না, না যে হ্যাঁ, শারমিন আপা, আমি আপনার ওই অবস্থানগুলো জানি বলেই তো বিষয় নিয়ে প্রশ্ন করছি। যদি আমি জানতাম যে হুম। আপনি আসলে ওইটা না, কিন্তু ভাবছেন না, ধরেন তাহলে তো আমি আপনাকে আপনারা এই বিষয় যখন নিয়ে প্রশ্ন বলেন করতাম না। ব্যারিস্টার নিজুম আম- মজুমদার, আমি যখন জিজ্ঞাসা হ্যাঁ, করি যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কিভাবে অংশগ্রহণমূলক হবে, এরকম একটা বড় দলকে ছাড়া যাদের এত সমর্থন আছে, তখন সেটার একটা একটা মানে ব্যাপার। আর যখন আওয়ামী লীগ বলছে যে হুম। সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন, তখন এটা একটা আইরনি হয়ে যায় না? কারণ আওয়ামী লীগের আমলে, আইরনিটা আমি একটু শেষ আপনি করি ব্যারিস্টার নিজুম আইরনিটা মজুমদার, একটু আইরনি শেষ করি। কারণ আপনাদের সময় এই কথা আবেদন, নিবেদন, আন্দোলন, দেশি বিদেশি চাপ কত কিছুই না এসেছে। কিন্তু আপনারা তো মানে একদমই ডিনাই করে গেছেন যে, এবং সেটাই সুষ্ঠু বলে আপনারা চাপিয়েও দিয়ে এসেছেন। এখন আপনারা যখন বলছেন এখনো একটু আইরনি মানে লাগে না? এখনো শুধু সুষ্ঠু বলে এই যে আপনার শব্দ চয়ন বা যেটা বলছেন, আমার মনে হয় এগুলো একটু আমি আপনাকে একটু বলি। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল, বাংলাদেশ আওয়ামী লীগের সময় যে ইলেকশন গুলো হয়েছে, আমি প্রথম 2008 থেকে 2013 বা 14 পর্যন্ত ইলেকশনটাকে আমি বাদ দিয়ে, যেটা নিয়ে আপত্তি বেশিরভাগ সময় বিরোধী দলগুলো করে, সেটা হচ্ছে 2014, 18, 24 ইলেকশনটাকে করে। 2014 যে ইলেকশনটা হয়েছে, 2018 যে ইলেকশন হয়েছে, এবং 2024 যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে আইনগত বা সাংবিধানিক ভাবে অবৈধতার, আপনি একটা সিঙ্গেল পয়েন্ট আমাকে দেখাতে পারবেন যে সাংবিধানিক ভাবে এটা অবৈধ ছিল? না, ধরুন এখনো তো সাংবিধানিকভাবে অবৈধ আমাকে কি বলেন তো? আপনাদের তো আইনগতভাবেই নিষিদ্ধ করেছে। সাংবিধানিক ভাবে সন্ত্রাস বিরোধী সাংবিধানিক ভাবে আইনে তো অবৈধ। আপনাদের করা আইনেই আপনাদের নিষিদ্ধ করেছে সাংবিধানিক আপনাদের ভাবে না, কার্যক্রম। না, না, রাখেন। আপনি তো কথার পিঠে কথা বলছেন, তাহলে সেটা ভালো, এবং এটা ভালো, এবং এটা আলোচনাটাও ভালো জমে। আপনি যদি এইটাকে অবৈধ সরকার কেন বলছি, সেটার উত্তর এর আগেও আমি আপনার প্রোগ্রামে দিয়েছি, হুম, আমি আজকেও আবার আপনাকে বলি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে।
5 তারিখে যারা এসেছে তারা অবৈধ। কেন অবৈধ? সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকার নাই। 106 নম্বর অনুচ্ছেদে যে সরকার গঠনের কথা বলা হয়েছে, সেই সরকারের জন্য যে এই ন্যূনতম পদত্যাগপত্র প্রয়োজন, সেই পদত্যাগপত্রের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। পরবর্তী সময়ে এই সংবিধান অনুযায়ী শপথ নেওয়া হয়েছে, বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া যে আসলে এই সরকার গঠন করা যায় না, এবং এখানে যে রুলস এন্ড রেগুলেশন আছে যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন একটা ফুল আমার হিয়ারিং এখানে একটা হবে, মানে সেই প্রশ্ন সময় জাগে। আমি বলি আপনাকে, ধরুন আমি ধরুন আপনাকে বলি, প্রধানমন্ত্রী যদি মারা না না, যেতেন, আমাকে এটা শেষ করতে পদত্যাগপত্র দিতে না হবে দিয়ে, তো। তাহলে কি আপা হতো? আপা 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 আপা, আমাকে তো একটা জিনিস শেষ করতে দিতে হবে। আপনার এই প্রোগ্রামটা অনেক মানুষ দেখবে, তাদের তো এটা জানা প্রয়োজন। আমাকে পছন্দ করুক অপছন্দ করুক, আপনার কথা ভালো লাগুক বা খারাপ লাগুক, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে ফ্যাক্টটা জানতে হবে। 106 অনুচ্ছেদ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেটার একটা প্রসিডিউর আছে। প্রসিডিউরটা হচ্ছে যে রাষ্ট্রপতির পক্ষ থেকে একটা রেফারেন্স যেতে হবে। সেই রেফারেন্স কোনোদিনই যায় নাই, সেটা আইন মন্ত্রণালয় বলেছে যে রাষ্ট্রপতির রেফারেন্স অনুযায়ী দিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন যে নীল পাতার যে রায়টা দেখা যায়, যে যেই আপিলেট ডিভিশনের যে পজিশন পেপারটা দেখা যায়, যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী আপনার পদত্যাগ করেছেন, প্রথম লাইনটাই তো মিথ্যা। আপনিও খুব ভালো করে জানেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র কেউ দেখাতে পারেনি। এখন আপনাকে আমি একটা সরল একটা প্রশ্ন করি। আমি ধরে নিলাম যে আমি এইটাও মেনে নিলাম যে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা দিতে পারে যেটা ক্রান্তিকালীন সময় পালন করা যায়। সেই জিনিসটাকে তো সত্যও হতে হবে। আপনি শুরুতেই বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ পত্র দিয়েছে, যেটার কোনো অস্তিত্ব, মানে প্রধানমন্ত্রী কোনো পদত্যাগ দেননি। পরবর্তী সময় প্রধানমন্ত্রী সেটা নিশ্চিত করেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা ফুল হিয়ারিং হওয়ার কথা ছিল। সেই সময় আপনার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন এবং এনায়েতুর রহিম আমরা দেখতে পেয়েছি তারা ক্যান্টনমেন্টে ছিলেন। আচ্ছা, হুম। যেই আপিলেট ডিভিশন এই পজিশন দিয়েছে, সেই প্রধান বিচারপতি ক্যান্টনমেন্ট থাকা অবস্থাতে ফুল হিয়ারিং কিভাবে হলো আপা? আপনার তো একটা প্রসিডিউরে আসতে হবে। ফলে এই জন্য এই এই যে ইউনুসের প্রশাসনকে আমরা অবৈধ বলছি, এটা আমি বলছি না। এটা তাদের এই যে আপনার আইএসপিআর থেকে যে লিস্টটা দেওয়া হয়েছে, সেখানে জি আমরা দেখতে পেয়েছি প্রধান বিচারপতি ক্যান্টনমেন্টে আমিও ছিল। দেখেছি, আমিও আমরা যে দেখেছি। যে যে ভার্ডিক্টটা কোর্ট থেকে দেওয়া হয়েছে, সেই ভার্ডিক্ট ইটসেলফ মিথ্যা কথা বলছে। সেই জায়গা থেকে আমি আপনাকে অবৈধ বলছি। তো 2014 দেখেন সালের আমি বুঝলাম, ইলেকশনে, আপনি আপনি দুই অনেকগুলো হাজার আইনগত চোদ্দ বিষয় সালের দেখাচ্ছেন। আপনি আমাকে একটা একটা পয়েন্ট যদি দেখাতে পারেন, এই প্রোগ্রামে আমি 2 হাতে কানে হাত দিব। আপনি যেরকম মোটামুটি এই যে ডাস্টবিন শফিককে বোল্ড করে মোটামুটি ইয়র্কার মেরে ছিন্ন ভিন্ন করে দিয়ে 6-7টা উইকেট এক লোকের উপরেই নিয়েছেন, রিভিউ করার চান্স দেননি আপনি। আমার ক্ষেত্রে আপনি জিতে গেলেন, আমি আপনাকে মানে এমন সুযোগ দিব সবার সামনে যে আমি কানে ধরে উঠবোস করবো যে শারমিন আপা আপনি জিতেছেন। যদি তা না হয়, উল্টাটা হবে যে আপনি আসলে উত্তরটা দিতে পারছেন না। আমাকে আপনি আইনগতভাবে দেখান তো আনকনস্টিটিউশনালি কোনো ইলেকশন হয়েছে কিনা, এটা দেখান, যে অসাংবিধানিক কোনো ইলেকশন হয়েছে কিনা। জি, মানে আমি সেই সংবিধানের আলোচনায় গিয়ে আসলে খুব লাভ নাই। কেন কেন লাভ নাই? যাবেন না? কেন লাভ লাভ নাই নাই? কেন? কেন লাভ সংবিধানে নাই? যা আছে ব্যারিস্টার মজুমদার, কেন লাভ মানে নাই? আমার আজকের প্রসঙ্গটা এটা না, কিন্তু লাভ নাই আমি কেন বলছি? এই যে কারণ কেন সেই বলছি? পুরাতন না, কথা, যখনই আপনি না, কোনো না, না, কিছুতে ব্যারিস্টার পারেন না, মজুমদার, কোনো কিছুতে আপনার আইন মানে না, তখনই মনে করেন যে আমি না না আমি না আর না, এটা আপনি তো তো হবে না, পারতে আপনার সাথে এখানে যুক্তি আসি নাই যে আপনার সাথে আমি ডিবেট করে পারবো, এটা পারতে না। হবে আমি তো। আপনার কাছে কিছু আপনি না প্রশ্নের ব্যাখ্যা চাইবো। পারতে হবে, কারণ হচ্ছে কিছু যে ব্যাখ্যা। পারতে হবে, কারণ হচ্ছে আমি এখানে কোনো আপনি আমার পক্ষ দিকে না। একটা গুগলি ছুড়ে দিচ্ছেন, সেই গুগলিকে মোকাবেলা না করে হঠাৎ করে আপনি ইয়র্কার দিবেন, সেটাও পারবেন না। আমি শুধুই আর মাত্র একটা প্রশ্ন জিনিস করব। আপনাকে, আমি শুধু প্রশ্ন করব। আপনি আমার আপনি না, আমাকে উত্তর ডেফিনেটলি দিয়ে আপনাকে ব্যাখ্যা তো করে স্পষ্ট করেন। কিন্তু আমাকে একটু প্রশ্ন, আপনি ঠিক আছে, আমি উত্তর আমি দিব, ঠিক আছে, আমি আমি উত্তর দিব, কিন্তু উত্তরটা আপনি নিবেন তো? নিব তো, উত্তরটা তো নিব, নিব। একসেপ্ট করতে হবে এইটা বলে যে ঠিক আছে এই কারণে আমি আপনার উত্তরটা নিতে পারছি না, হুম। এই কারণে নিতে পারছি না। আপনি আমাকে সেই যেই কারণে আপনি একমত হতে পারছেন না, আমাকে এইটা বলেন যে আমরা কি কোনো পার্টিকে 2014 সালে ব্যান করেছিলাম, নাম্বার ওয়ান। আমরা কি 2014 সালের যে ইলেকশনটা হয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমরা নতুন কোনো রুল করেছিলাম কিনা? তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেমটা সেটা বাতিল করেছে আদালত, এবং সেই রায় যদি আপনি আমাকে বলেন, আমি আপনাকে পুঙ্খানুপুঙ্খ বলবো যে সেই তত্ত্বাবধায়ক সরকার রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের আব্দুল জলিল এবং বিএনপির যে সাধারণ সম্পাদক আছে তারা বোথ পার্টি কোর্টে গেছে। কোর্ট তখন বলেছে যে এটা আমার জন্য খুবই বিস্ময়কর। এটা 13তম সংশোধনী বাতিলের রায়ের 200 বা 250 পাতার মধ্যে খায়রুল হকের একটা রায়ের মধ্যে আছে। আমি আমি এটা নিয়ে আলাদা করে কাজ করেছি, ভিডিও বানিয়েছি, পুরো রায়টা আমার এইভাবে হাতের মুঠোর মধ্যে আছে। সেইখানে পরিষ্কার ভাবে বলা আছে যে তিনি খুবই অবাক হয়েছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নিজের থেকে
তারা এটার রেসপন্ডেন্ট হয়েছেন। 6 নাম্বার রেসপন্ডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ 6 নাম্বার রেসপন্ডেন্ট হিসেবে নিজের থেকে আদালতে গেছে, অর্থাৎ তারা এটাকে ডিফেন্ড করতে চায় যে আব্দুল মান্নান সাহেব এই 1996 সালে, 1900 সরি 1999 সালে রিট পিটিশন, তারা বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ 1996 সালের 1 নাম্বার আইনটা অবৈধ, এটা সংবিধানের বাইরে। কেন তারা বলেছেন? বলেছে যে এই তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা হচ্ছে সংবিধানের যে 7 নাম্বার সেকশনে যেটা লেখা আছে অনুচ্ছেদে, যে জনগণই সকল ক্ষমতার উৎস, এইটার সাথে সাংঘর্ষিক। 1999 সালে তখন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে। তো পরবর্তী সময় এই রিট পিটিশনে বাংলাদেশ আওয়ামী লীগ রেসপন্ডেন্ট ছিল না, এইটা রেসপন্ডেন্ট ছিল সরকারের আইন মন্ত্রণালয়, তারপরে অন্যান্য জায়গাতে ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ শতপ্রণোদিত হয়ে অর্থাৎ নিজের জি থেকে আদালতে গিয়ে জি বলেছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ডিফেন্ড করব। জি আমি এই ক্রেডিট বিএনপি কেও দিব, বিএনপিও তখন কোর্টে গেছে, যদিও বিএনপি এই তত্ত্বাবধায়ক সরকারকে সম্পূর্ণভাবে নষ্ট করেছে। আপনি ইতিহাস জানতে চাইলে আমি আপনাকে জি ধরে জি ধরে ওই বলবো ইতিহাস আমি কিভাবে জানি করেছে। ব্যারিস্টার আচ্ছা মজুমদার। সেটা তো এখন আপনি আমাকে বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার রক্ষা করার জন্য কোর্টে গেছে, কোর্ট রায় দিয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক, এবং একই সাথে খায়রুল হক বলেছে যে পরবর্তী দুটো ইলেকশন আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে, প্রোভাইডেড আপনার বিচারপতিদেরকে ইনভলভ করা যাবে না। এখন বিচারপতিরাই যেখানে আপনার প্রধান উপদেষ্টা হবে, অর্থাৎ খায়রুল হক নিজেই প্রধান উপদেষ্টা হতেন। আসলে খায়রুল হক নিজেই যদি রায়টা না দিতেন তাহলে খায়রুল হক নিজেই আসলে প্রধান উপদেষ্টা হতেন। তিনি নিজে বলছে যে হ্যাঁ, দুটো হুম আপনার ইলেকশন হতে পারে, প্রোভাইডেড বিচারালয়কে আর ইনভলভ করা যাবে না। এখন তত্ত্বাবধায়ক সরকারের শেষ মূল করেন সিস্টেমটাই ব্যারিস্টার ছিল মজুমদার। বিচারপতিদেরকে নিয়ে, হুম সেইটাই ক্যান্সেল করে দিয়েছে আদালত। আওয়ামী লীগ আদালতের কথা শুনেছে, হুম। আদালতের কথা শুনে আদালতের কথা সংবিধান বলেন না সংশোধন। ব্যারিস্টার নিজুম মজুমদার, কারণ কি? কারণ এই আদালতের রায়ে এত কিছু হয়ে যাচ্ছে, এখনো আদালতের রায় কিন্তু হচ্ছে, আদালতের রায়ই কিন্তু হচ্ছে সব। আদালতের রায়, আপনার আদালতের রায় হয়ে গেছে আমি মানতাম, হুম। যদি আদালতটা একটা বৈধ সরকার গঠন করত তখন আপনার সাথে আমি কোনোভাবেই এইটা বলতাম সরকার না, কেন আমি আদালত? এক মানে মুহূর্তের আদালত কথা তো বলতাম একটা, না। আদালত তো সরকারের সাথে সম্পৃক্ত হবে কেন, তাই না? জুডিশিয়ারি তো একটা সেপারেট শারমিনাপা ব্রাঞ্চ অফ শারমিনাপা মানে বারোই স্টেট। শারমিনাপা বারোই শারমিনাপা 12ই আগস্ট 2024 সালে সাদিক কাইয়ুম, হান্নান মাসুদ, হাসনাত সার্জিস তারা কোর্ট প্রাঙ্গণে যায়। তারা বলে দুপুর 2টার মধ্যে ওবায়দুল হাসান শাহিনকে পদত্যাগ করতে হবে হুম এবং আপিলেট ডিভিশনের সবাইকে পদত্যাগ করতে হবে। হুম তারা মব ভায়োলেন্স করে, সেনাবাহিনী যায়, সেখানে পুরো আপিলেট ডিভিশন পদত্যাগ করে এই মবক্রেসির ভয়ে। এরপরে আপনার আমার মনে আছে হান্নান মাসুদ, সে চিৎকার করে বলতে থাকে যে সন্ধ্যা 6টার মধ্যে রিফাত আহমেদকে প্রধান বিচারপতি বানাতে হবে। প্রধান বিচারপতি কি আপনার এই দুইটা হুম। বস্তির ছেলে বানাবে? জি ঢাকা ইউনিভার্সিটির না, এই দুইটা সেটা বানাবে না, জঙ্গি কিন্তু টোকাই। ডিজিএফআই আবার এখন আপনি বানালে ঠিক আমাকে আছে, বলেন, কারণ এখন ওই যে আপনি আমাকে বলেন সুরেন্দ্র শারমিন কুমার আপা, সিনহার সেই শারমিন আপা ব্রোকেন এটা আমাকে ড্রিমস একটু বইতে বলেন। বলেছেন না যে শারমিন আপা ডিজিএফআই আপনার কাছে থেকে আমার, কিভাবে শারমিন তাকে আপা, শারমিন আপা, শারমিন আপা, বিদায় করে দেওয়া আমার হলো। কাছে আমার কাছে আপনার, আমি আপনার কাছে একটা স্বনির্বন্ধ অনুরোধ জানাবো। বাদ দেন সমস্ত আলোচনা, প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় কে? না, আমি হান্নান অত মাসুদ? অত বিস্তৃত অন্যদিকে আলোচনায় যাওয়া যাবে না, কারণ আমাদের একটা আপনাকে আলোচনার পরিসর আপনি আছে। এই যে আপনি কথা ব্যারিস্টার বলছেন মজুমদার, না আপা, না না, কিভাবে আমরা এই যে আপনি বলছেন, বাংলাদেশের না না স্বাধীনতা আপা, ব্রিটিশ আপা, এই পিরিয়ড যে থেকে আলোচনা শুরু করতে সমস্যাটা পারবো না। ব্যারিস্টার নিজুম আমরা মজুমদার, না, যেইভাবে আমরা আমরা সেটা পারবো সমস্যাটা না। ফেস করি, আমি এটাই শুধু না বলছিলাম না যে, পারার জন্য না, এই আমি যে আপনি এটাই শুধু আপনি এখন বলছিলাম যে পারার কথা আপনি বলছেন বলছেন, আপনি হাসনাত আমাকে সার্জিসরা, বলছেন আপনি যেটা, আপা, আপনি আপনি আমাকে আমাকে প্রশ্ন প্রশ্ন করতে দিতে তুলেছেন। হবে। ব্যারিস্টার নিজুম মজুমদার, আমাকে কিছু প্রশ্ন করতে দিতে না না হবে। আমার কথা একটু শেষ করি, আমি শেষ তো আপনার থেকে করছেন না। 1 মিনিট সময় নিব, আপনি ঘড়ি ধরেন। আচ্ছা, ঘড়ি ধরলাম, বলেন। আপনি আয়রনির কথা বলেছেন, আপনি আয়রনির কথা বলেছেন, আপনি বলেছেন যে এটা কি আয়রনি না মিস্টার মজুমদার, যে একটা সময় আপনারা এটা বলতেন এখন এটা বলছেন। আমি আয়রনির কথা বলতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ এনেছি। আমি দেখিয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগই কিভাবে তত্ত্বাবধায়ক সরকার চাইতে গিয়ে কোর্টে গেছেন। আর আপনি বলছেন যে এখনো তো আদালতের কথা বলার দরকার নেই, আদালত তো এখনো আছে, আদালতের কথা আপনি আমাকে বলতে মানা করেছেন। সেই প্রেক্ষিতে আমি আপনাকে উত্তর দিয়েছি আদালত কোথায় আছে। আদালতের প্রধান বিচারপতিকে কি নিয়োগ দেয় হান্নান মাসুদ? হুম। প্রধান বিচারপতি কি ঢাকা ইউনিভার্সিটির দুইটা ছেলে তখন মত আবার করে আমি বিচার যা দেয়? বলছি সেটা একটু তো শুনুন। আপনি আমি যেটা বলছি যে প্রধান বিচারপতিকে যদি ডিজিএফআই কর্মকর্তা গিয়ে জোর করে বিদায় করে দেয় বা লাথি মেরে বিদায় করে দেয়, যেটি সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি তার ব্রোকেন ড্রিমস বইটাতে লিখছেন, সেটা তো আবার সমস্যা হয় না? মানে প্রধান বিচারপতিকে ডিজিএফআই কর্মকর্তা বিদায় করতে পারেন। আপনার সুরেন্দ্র কুমার সিনহার প্রসঙ্গটা আপনি আনলেন তো, আমি আপনাকে সুরেন্দ্র কুমার সিনহার কাহিনীটা আমি বলছি, বিকজ সুরেন্দ্র কুমার সিনহার সাথে যোগাযোগ হয়েছে আমার, এই ঘটনার ফার্স্ট হ্যান্ড নলেজ আমার আছে। সুরেন্দ্র কুমার সিনহা দিনের পর দিন আমার সাথে অনেক বিষয় নিয়ে আলোচনা করছে, আমি আপনাকে এখন বলছি।
কিভাবে হয়েছে, এই ব্রোকেন ড্রিম লেখার আগে কি হয়েছে না হয়েছে, ব্রোকেন ড্রিম উনি কিভাবে লিখেছেন না লিখেছেন। আমার এখনো স্পষ্ট মনে আছে, আমার ম্যানর পার্কের বাসার সামনে ওই রাস্তাতে দাঁড়িয়ে উনার সাথে আমি ঘন্টার পর ঘন্টা, উনি কিভাবে আমার সাথে প্রতারণা করেছেন, কিভাবে কি বলেছেন, আসছি আমি সেই আলোচনাতে আসছি। তার আগে এইটা বুঝতে পেরেছেন তো যে এখন যে এই সরকারটা আছে, এটা একটা অবৈধ সরকার, এবং এখন যে বিচারপতি আছে এইটা কোনো নিয়োগই হয়নি, এটা অবৈধ। এতটুকু যদি বুঝতে পারেন তারপর আমি আপনার প্রশ্নতে যাচ্ছি, আপনার যদি ফার্দার কোনো প্রশ্ন না থাকে। সুরেন্দ্র কুমার সিনহার যে ব্রোকেন ড্রিমটা উনি লিখেছেন, সুরেন্দ্র কুমার সিনহার ব্যাপারে আপিলের ডিভিশনের যে বাকি 8টা বিচারপতি আছে তারা পরিষ্কারভাবে, এবং মাথায় রাখতে হবে যে যেই লোকটা সাইদিকে ফাঁসির রায় দেয়নি, যে ধরেন অন্যান্য বিচারপতিদের ডিসেন্ট রায় দিয়েছে, বিচারপতি ইমাম আপনার ইমান আলী, তিনি পরিষ্কারভাবে মানে ওই বিচারপতি সাইদির খালাস পর্যন্ত দিয়েছে এমন একজন। আমি কেন এই কথাটা বলছি, যে তার মানে হচ্ছে যে এই লোককে আসলে সরকার কোনোভাবে প্রলুব্ধ করতে পারে না। ফলে বিচারপতিরা সুরেন্দ্র কুমার সিনহার সাথে বসবেন আদালতে। আপনি কি করবেন? একটা বিচারালয়ের বিচারপতিরা বলছে প্রধান বিচারপতি আমাদের আস্থা নাই, কারণ তার দুর্নীতির অভিযোগ তার কাছে আছে, রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। প্রধান বিচারপতি নিজে অ্যাপ্লিকেশন করে বলছেন যে আমি অসুস্থ, আমি মেয়ের কাছে যাব, তার মেয়ে সূচনা, সূচনা সিনহা অস্ট্রেলিয়াতে তার কাছে যাবে। এই ঘটনা যখন ঘটে তখন সুরেন্দ্র কুমার সিনহা আমাকে সামটাইমস ওই ঘটনার পর পর তিনি তখন অস্ট্রেলিয়া থেকে আমাকে তিনি যোগাযোগ করেন, কারণ সূচনা সিনহার সাথে আমার পরিচয় ছিল গণজাগরণ মঞ্চ থেকে। যখন গণজাগরণ মঞ্চে তিনি আপনার সাইদির বিরুদ্ধে রায় দেন, তখন তার বাড়ি কমলগঞ্জে পোড়াতে যায়। তখন সুরেন্দ্র কুমার সিনহার মেয়ে আমার কাছে সাহায্য চান, যে যারা তার বাবার বাড়িঘর পোড়াতে চাচ্ছেন আমরা কি তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে পারবো কিনা, যেহেতু আমরা ফেসবুকে অ্যাক্টিভ, আমরা কি পাল্টা প্রচারণা করতে পারবো কিনা। তখন থেকে সূচনার সাথে আমার পরিচয়। সূচনার থ্রুতে সুরেন্দ্র কুমার সিনহা আমাকে ফোন দেন। সুরেন্দ্র কুমার সিনহা আমাকে ফোন দিয়ে বলেন যে তিনি একটা বই লিখতে চান, তার আত্মজীবনী, আমি তার এই আত্মজীবনী লিখতে গিয়ে সাহায্য করতে পারি কিনা। আমি তাকে স্যারকে বললাম যে স্যার, একজন প্রধান বিচারপতির বই লেখার মতো এরকম সৌভাগ্য সবার আসে না, স্যার আপনি কি নিয়ে লিখবেন। উনি বলেছেন যে আমি কিভাবে আইনজীবী হলাম, আমার আইন প্র্যাকটিস, আমার এভরিথিং, এগুলো নিয়ে তিনি লিখতে চান। আমার এখনো মনে আছে ম্যানর পার্কে আমার বাসার সামনে ওই পাবের সামনে, মানে আমি ভিজুয়াল করতে পারছি, দিনের পর দিন ওনার সাথে আমার গল্প হয়েছে, ঘরের মধ্যে গল্প হয়েছে। উনি আমাকে যেটা বলেছেন যে নিউ জার্সিতে আমাকে যাও, মানে নিউ জার্সিতে উনি যাবেন কয়েকদিনের মধ্যে, আমি নিউ জার্সিতে যাব, ওখানে আমি 15 দিন থাকবো, উনি বলবেন, ডিকটেট করবেন, আমি টাইপ করব। এটা ছিল আমার আমার দায়িত্বের জায়গাটাতে। তো একদিন যেটা হলো, ঢাকা উত্তরের যে মেয়র ইলেকশন, আনিসুল হক মারা যাওয়ার পরে ইলেকশনটা কোর্ট স্থগিত করে দিল। তো ওই সময় উনি হন্তদন্ত হয়ে আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন যে আজকে কি হলো তুমি দেখেছো? আমি বললাম যে স্যার কি হয়েছে? বলে ঢাকা উত্তরের ইলেকশন বন্ধ হয়ে গেছে। তো ঢাকা উত্তরের ইলেকশন বন্ধ হয়ে গেছে, জি স্যার দেখেছি, এটা আদালত এখানে একজন রিট পিটিশন করেছে সেই জন্য বন্ধ হয়ে গেছে। বলে না না, এটাতে অন্য কাহিনী আছে, তুমি জানো না, আমি এই শেখ হাসিনাকে দেখে ছাড়বো। এই প্রথমবারের মতো এই প্রথমবারের মতো সুরেন্দ্র কুমার সিনহা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন একটা কথা বললো যেটাতে আমি চমকে উঠেছি। এবং এর মধ্যে জানেন মজার ব্যাপার হচ্ছে, স্যারের সাথে আমি যত কনভারসেশন করেছি, এই ডিজিএফআই তাকে কি করলো না করলো, উনি একটা সেকেন্ড, একটা মোমেন্টের জন্য আমাকে সেটা নিয়ে কথা বলেন নাই। খালি বলেছে যে যা ঘটেছে হুম। এই পুরো ঘটনাটা আমার জন্য একটু বিব্রতকর, এতটুকু। আমিও স্যারকে আর জিজ্ঞেস করি নাই। যখন তিনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি দেখে ছাড়বেন, তুমি আসো নিউ জার্সিতে এই বইয়ের মধ্যে, আমি বললাম যে স্যার ওয়েট, আপনি না বললেন স্যার এটা আপনার আত্মজীবনী, এটা কি মাননীয় প্রধানমন্ত্রীর এগেন্সে বই? তখন তিনি আমাকে ধমক দিয়ে বললেন, একদম কোট এবং আনকোট, এই তোমরা যারা গণজাগরণ মঞ্চের সাথে আছো, তোমরা যারা এই ছেলেগুলো আছো, তোমরা আসলে কথা একটা বললে তিনটা বেশি বোঝো, তুমি আসো তারপরে। আমি খুবই ভয় পেয়ে গেলাম, আমি একদম খুবই ভয় পেয়ে গেলাম। আমি তখন স্যারকে বললাম যে স্যার, আপনি যদি এই বইটা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লেখেন, সরকারের বিরুদ্ধে আপনার ইন্টেনশন থাকে, তাহলে স্যার আপনি জেনে রাখেন যে আপনার এই প্রজেক্ট আপনি আমাকে কখনো বলেন নাই, আমি এখান থেকে সরে যাচ্ছি। এবং আমি একদম এভাবে বলছি, স্যার আপনি আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি কাজ করতে যাচ্ছেন, স্যার এটা আপনি আমার সাথে অন্যায় করেছেন। এইটা বলে আমি লাইনটা কেটে দিয়েছি। উনি 7বার 8বার ফোন দিয়েছে আমাকে, আমি ওনার ফোনটা সেই থেকে আজ অবধি ধরিনি। আমি করলাম কি, সাথে সাথে আমার পরিচিত সিকিউরিটি সার্ভিসের কয়েকজন ব্যক্তি ছিলেন আমার পরিচিত, আমি সাথে সাথে সেই ডিজিএফআই কে
আমার সেই পরিচিতর মাধ্যমে, যেটা আমাদের আমাদের বড় ভাই, আমাদের বন্ধু বান্ধবরা আর্মির বিভিন্ন জায়গাতে আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জানিয়েছি, আমি সাথে সাথে ডিজিএফআই কে জানিয়েছি। সেই সময়ে ডিজিএফআই ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোর যিনি প্রধান ছিলেন, জেনারেল হামিদুল হক, তখন তিনি ব্রিগেডিয়ার ছিলেন, পরবর্তী সময় ডিজিএফআই চিফ হয়েছেন। আমি হামিদুল হক সাহেবকে নিজে বলেছি যে হামিদ ভাই এই কাজটা আপনার, পরবর্তীতে বলেছি তিনি যখন লন্ডনে এলেন, যে হামিদ ভাই এই সুরেন্দ্র কুমার সিনহা এই কাজটা করেছে। আমি আরেকজন, উনার নামটা আমি বলবো না, উনি বিব্রত হন কিনা, তিনি তখন মেজর পদমর্যাদায় ছিলেন ওই সময়, যারা ডিজিএফআই তে, তাদেরকে আমি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছি যে সুরেন্দ্র কুমার সিনহা কি করতে যাচ্ছে এবং সুরেন্দ্র কুমার সিনহা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে মানে যাচ্ছে। তাকে সরানোর সুতরাং পেছনে আপনি যে আপনার এই কথাগুলো বলছেন তথ্যগুলোর এটা ছিল সুরেন্দ্র কুমার হুম সিনহার, এটা একটা প্রতারণা ছিল। এই ব্রোকেন ড্রিমস আপনি পড়ে দেখবেন, সমস্ত মিথ্যা কথাতে তার ভরপুর। এবং আমার সাথে যে লোকটা প্রতারণা করতে পারে, তিনি আমাকে এটাও বলেছিলেন যে বইটা যাতে আপনার অমর্ত্য সেন এটা প্রিফেস লিখে দেয়, সেটার জন্য যাতে ব্যবস্থা করি। তা আমাদের একটা লিঙ্ক ছিল অমর্ত্য সেনের কাছে পৌঁছানোর, যে অমর্ত্য সেন এটা করতে পারতেন। তো যখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে এই ষড়যন্ত্রটা হবে, হুম তখন আমি এইটা ডিজিএফআই কে এটা ফাঁস করে দিই। হুম ঠিক ফলে আছে? জি তো যে লোকটা আমার সাথে প্রতারণা করতে পারে, সে জাতির সাথেও প্রতারণা করতে পারে। জি, জি। মানে সেটাই যে আপনি তার কথাগুলো মিথ্যা প্রতারণা, আপনি যে ঠিক বলছেন, আপনি আমার কাছে বলছেন, কিন্তু সেটাও তো জাস্টিফাই করবার কোনো মেথড নাই, তাই না ব্যারিস্টার একই মজুমদার? একই একদম সঠিক হুম, কথা, আপনি একদম 100-100 পেয়েছেন। একই সাথে সুরেন্দ্র কুমার সিনহা যে কথা বলেছে সেটাও জাস্টিফাই করার কোনো সুযোগ নেই। জি। আচ্ছা, আমি এবারে এটাতে আসি যে আপনি তাহলে মানে আপনাদের সময়ের নির্বাচনগুলো খুবই সাংবিধানিক বলছেন, কিন্তু আপনি যে অনুচ্ছেদ ৭ এর কথা বলছিলেন, জনগণ কিন্তু আমি বলছি না, হ্যাঁ, আমি শুধু বলছি না, আপনিও বলবেন। হ্যাঁ, হ্যাঁ, অনুচ্ছেদ ৭, আপনিও বলেন, আপনি সাংবিধানের আমাকে বলেন অনুচ্ছেদ ৭ অসুবিধা। মানে জনগণের মানে সর্বক্ষমতার অধিকারী। তো জনগণ তো যদি ভোট দিতে না পারে, সে যদি চয়েস করতে না পারে, তার রায়টা ইলেক্ট করতে না পারে, প্রার্থীদের মধ্যে থেকে বাছাই করতে না পারে, তাহলে সেটি কেমন করে সাংবিধানিক ভোট হয়? সেই প্রশ্নটাও তো কেন মানে কেন বাছাই করতে পারবে না কেন? কারণ ১৪তে 2014 সালে তো, ২০১৪তে কি হলো? 2014 সালে তো মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মনে আছে যে আপনার খালেদা জিয়ার সাথে একটা করেছিলেন, টেলিফোন কিন্তু মানুষ কি কনভারসেশনে ভোট দিয়ে বলেছেন। নির্বাচন করতে পেরেছিল? ১৫৪ জন না না প্রার্থী না, বিনা আপনি প্রতিদ্বন্দ্বিতায় আপনি গিয়েছিল তো। আপনি আমি 2014 থেকে আসি। আমি যদি 2014 এর কথা বলতে গিয়ে আপনি 2018 তে আসেন, তাহলে তুমি 2014 তো আমরা জানতেই পারলো না যে নিঝুম সাহেব 2014 কথা কি বলতে চায়। এখন আপনি আমাকে নির্ধারণ করেন যে আমি 2014 শেষ করে 18 তে আসবো, নাকি 2014 একটা লাইন বলার পর 18 তে আসবো। তাহলে কারণ আমি তো জাম্প করছি। 2014 তে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার ভাবে তাকে বলেছেন যে দেখুন, আমরা সবাই মিলে চলেন একটা জাতীয় সরকার গঠন করি, আপনারও লোকজন থাকলো, আমারও থাকলো, জি, অন্যান্য দলের থাকলো, আমরা এগুলো সবাই ফ্যাক্ট একসাথে রেকর্ডেড, বসি। আমরা দেখেছি। জি, কিন্তু দেখেছেন? মানুষ কি ভোট তো দিয়ে নির্বাচন মাননীয় করতে পেরেছিল প্রধানমন্ত্রীর যে তার প্রার্থীকে? ইন্টেনশন, মাননীয় প্রধানমন্ত্রীর যে ইন্টেনশন, সেই ইন্টেনশন তো পরিষ্কার যে তিনি সবাইকে নিয়ে একটা ইলেকশন করতে চেয়েছেন। এখন মনে করেন যে আদালত একটা রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ক্যান্সেল করে দিয়েছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর দোষটা কোথায়? মাননীয় প্রধানমন্ত্রী যখন 1999 সালে ভারত সফর থেকে আসলেন, হুম, তখন তিনি একটা মন্তব্য করেছিলেন এমন যে, মানে তখন প্রচুর জামিন হয়ে যাচ্ছে, তিনি বললেন যে হাইকোর্ট দেখি যত অপরাধীকে ধরা হচ্ছে, এখন এত জামিন পেয়ে গেলে, মানে ফার্স্ট সেশনের ব্যাপারটা ছিল যে সন্ত্রাসীদেরকে ধরা হচ্ছে আর হাইকোর্ট জামিন দিয়ে দিচ্ছে। তখন হাবিব নামে মনে হয় এক লোক, আমি নামটা আপনাকে ভালোভাবে বলতে পারবো না, রাইট আমার কাছে আছে, আদালত অবমাননার মামলা করেছে, কন্টেম্পট অফ কোর্ট। তখন মাননীয় প্রধানমন্ত্রী সিটিং প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আদালত ফেস করেছেন। তো ওই সময়টাতে তিনি কি প্রভাব খাটিয়েছিলেন? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার তিনি চাইলে, মানে আমি যদি ধরেন আইনমন্ত্রী হতাম ওই 1996 সালে, আমি এখন তো লয়ার হয়েছি, তখন তো আমি লয়ার ছিলাম না। তো আমি আপনাকে এখন বলতে পারি যে ওই বিচারটা আমি স্পিডি ট্রায়ালে 1 মাস 2 মাসে করতে পারতাম, বা সেটা নিয়ে অনেক প্রশ্ন থেকে যেত। মাননীয় প্রধানমন্ত্রী তার, মানে আমি যদি মানে বাংলাদেশ জাতির পিতা বাদ দেই, শুধু তার পিতা হিসেবেও ধরি, ইচ্ছা করলেই কিন্তু উনি এটা র‍্যাত বা প্রতিশোধের একটা বিচার করতে পারতেন। আপনি বলেন তো যে যেই খুনিরা খুন করেছে, ইনডেমনিটি অধ্যাদেশ বৈধ এটা বলে তারা রিট পিটিশনও করেছে, তাদের ওয়াইফ, তার মা মাহমুদা খাতুন, আপনার ফারুক হুম, রহমানের মা। আদালত এটা হতে দিয়েছে। তার মানে একটা জিনিস প্রমাণিত হয় যে মাননীয় প্রধানমন্ত্রী এই আইনের শাসনটা, এখনো আইনের শাসনটা তিনি সবসময় বিশ্বাস করেন। জি। আমার আমি নিজের যে আমি আশা করি অভিজ্ঞতা গত আপনি যেটা 17 বলছেন মাসে, সেটা মানুষ আপনার একটা বিশ্বাস করুক। পার্সোনাল আমি অভিজ্ঞতা শেষ একটু করব। জেনে রাখেন, না, একটা পার্সোনাল অভিজ্ঞতা জেনে রাখেন, আপনার জানা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী এখনো যখন মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা কিছু বলি, আমি পার্সোনালি বলি, উনি প্রথম কথাটা বলে, আচ্ছা একটু দেখো তো আইনে কি আছে। হুম, মানে উনি সবসময় আইনটা মেনটেন করতে চান। তাহলে একটা মানুষ আইনকে মেনটেন করতে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারটা তাকে বাধ্য হতে হয়েছে পার্লামেন্টে এটা উঠানোর জন্য। আপনি এটাতে অন্যায় কি দেখছেন? আমি তো বুঝলাম না আসলে। হুম।
2 মেয়াদে করতে পারার কথা মানে ছিল। সেটা মানে করেন নাই। কোনটা 2 মেয়াদে আরো কি করতে পারার কথা? মানে আদালতই বলে দিয়েছিল 2 মেয়াদে। যাই হোক আমি আসলে ওই দুই বিশ্লেষণে গেলে মেয়াদ, হ্যাঁ, সারাক্ষণ ওই অনেক এই যে আলোচনায় আপনি যেতে হবে। আমাকে না এই যে আমি আপনি আমাকে আমি এই যে আমি আপনি একটা শেষ করব। রায়কে ব্যারিস্টার টুইস্ট করছেন মজুমদার এত আপা। বড় নো, অনুষ্ঠান কেউ দেখবে না। কেউ দেখবে না ব্যারিস্টার মজুমদার। এই আমাকে অনুষ্ঠান দেখার জন্য না, এই যে আপনি একটা টুইস্ট করলেন যে 2 মেয়াদে হওয়ার কথা ছিল। আমি আপনাকে পরিষ্কারভাবে বলেছি যে বিচারপতি খায়রুল হক বলেছেন যে 2 মেয়াদে হতে পারে, জুডিশিয়ারিকে জড়িত করা যাবে না। এখন জুডিশিয়ারিতে জড়িত না করলে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাই তো থাকে না, কারণ তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাই হচ্ছে প্রধান বিচারপতি। হুম। তাহলে এখন বলেন, একটা লোক একদিকে একটা রায় দিয়ে বলছেন এই কথা, এটা কিভাবে হবে? ফলে এটাকে পুরোটাই ক্যান্সেল করতে হয়েছে। এখন বিচারপতির প্রধান তো বিচারপতি না অসীম পারলে ক্ষমতা আরো তো আছে রায় অপশন দেওয়া। ছিল, তাই না সংবিধানে? প্রধান এই বিচারপতি না অপশনটা পারলে। আলোচনা করার জন্যই তো মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে চেয়েছিলেন। খালেদা জিয়া তো রাজি হন নাই, তিনি বলেছেন অনন্তকাল ধরে হরতাল চলবে। আপনার মনে নাই? খালেদা এখন জিয়া রাজি না আপনার হলে সাথে তিনি আমার একটা, বাস্তবায়ন করতেন। তার হাতে তো অপশন ছিল যে পরের অপশনে চলে যান। কিভাবে এই যে এখন আপনি বলেছেন বাস্তবায়ন করতে, মাননীয় প্রধানমন্ত্রী যদি এখন সব দলকে না ডেকে বাস্তবায়ন করতেন তখন বলতেন উনি এককভাবে করেছেন। এটা একটা জাতীয় ইস্যু, যা উনি ছিল সবাইকে তাই নিয়ে রেখে করতে দিতেন। চেয়েছেন। উনি মানে আন্দোলনটা তো ছিল তত্ত্বাবধায়ক কিভাবে সরকার রাখার রাখবেন, পক্ষে। কিভাবে রাখবেন? ওটা বাতিল করে দিয়েছে কোর্ট। আরে কি বলেন আপনি এগুলা? তাহলে কোর্ট কেন বলল যে 2 আশ্চর্য মেয়াদে রাখতে কথা। পারেন? কোর্ট কি না বুঝে বলেছিল? সে এইটাই, আরে বাপরে, আপনি নিজেও তো, আমি যতদূর জানি আপনি লয়ার স্টুডেন্ট, উনি বলেছেন যে 2 মেয়াদে হতে পারে, প্রোভাইডেড বিচারালয়কে যুক্ত করা যাবে না। হুম, তো একদিকে তার মানে হচ্ছে নতুন একটা সিস্টেম লঞ্চ করতে বলেছেন হুম, বিচারালয়কে। জি, এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রাণ ভ্রমরাই তো হচ্ছে বিচারালয়, অর্থাৎ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হুম, খায়রুল হক নিজে, যেই ভদ্রলোক রায় দিচ্ছেন, সেই ভদ্রলোকই হতেন আসলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। হুম, তিনি নিজেই বলছেন যে তিনি এগুলাতে এই লাইনেই তিনি হাঁটবেন না। তাহলে সরকার কি করবে? সরকার এখন নতুন একটা সিস্টেমে তো যাবে, যাওয়ার জন্য তো একটা ইলেকশন হতে হবে, পার্লামেন্ট বসতে হবে। সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় আপনার খালেদা জিয়াকে বলেছেন, আসেন আমরা বসি, একটা সিস্টেম ডেভেলপ করে আমরা ইলেকশনটার দিকে আগাই। যেহেতু আমাদের তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা নাই, আপনাদের ভয় হচ্ছে যে আমরা পার্সিয়ালিটি করবো কিনা, ফলে চলেন সবাই মিলে আমরা সরকারে থাকি, সবাই মিলে ইলেকশনটা করি, এরপরে পার্লামেন্টে একটা নতুন সিস্টেম লঞ্চ করি। তো সেটা তো খালেদা জিয়া হতে দিল না। এই খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারটা নষ্ট করেছে, বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে। সব দোষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আপনি না, একটা বারের জন্য আমাকে বলেন তো যে আপনি একবারও এটার জন্য দোষী সাব্যস্ত করেছেন বিএনপি কে? একবারও দোষী সাব্যস্ত করছি না। আমি শুধু বলছিলাম মানুষ ভোট দিতে পারলো কোথায়? মানে সেটা আমার প্রশ্ন ছিল। মানুষ ভোট দিতে পারলো মানুষ ভোট কোথায়? দিতে এখন যদি মানুষের হাতে মানুষ যদি অপশন এখন কি ছিল? মানুষ যদি এখন এবারে না আমি আসে, আসলে অন্য এখন যদি প্রসঙ্গে একটা, যাব। এই প্রসঙ্গে আমরা সারাদিন রাত 24 ঘন্টা কথা বলে মাসও কথা বলতে পারবো হয়তো। কিন্তু আমি সেই প্রসঙ্গে একটু যেতে চাই যে মানে সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় যে সম্প্রতি আল জাজিরাকে দেয়া বক্তব্যে যা বললেন যে এন্ড অফ হাসিনা এরা বললেন, এবং তিনি শেখ হাসিনার বয়স হয়েছে, ওল্ড কথাটাই ব্যবহার করেছেন, এবং এরপরে বাংলাদেশের রাজনীতিতে রিএন্টার করবার সুযোগ হলে সেটি উইদাউট হাসিনা, এটাতেও তিনি বলেছেন হিয়া। কিন্তু শেখ হাসিনা যখন আবার এই কথাগুলো বললেন, 5 দফা দিলেন, জনসম্মুখে আসলেন, তখন তো তিনি এই বিষয়ে কিছু বললেন না। মানে জয় এটা কিভাবে বললেন, বা জয়ের কথা কি? আমি আপনাকে এই জিনিসটাকে বলবো যে আপনি একেবারে ওয়ার্ড টু ওয়ার্ড না নিয়ে জাস্ট এটাকে অ্যাজ এ হোল আপনি একটু দেখেন। সেটা হচ্ছে যে আমি আমার নলেজটা আপনার সাথে বা আমার হুম, জানাটা আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সাথে যখন এই ব্যাপারে কথা হয়েছে এর আগে, এটা গত বছর সামটাইমস ইন ফেব্রুয়ারি বা মার্চের সময় কথা হয়েছে, আপা বলেছে যে দেখো 2018 সালের ইলেকশনের, 18 সালের ইলেকশনটা আমি করতে চাইনি। আমি উনি যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে তিনি অবসর নিবেন, অবসর নিয়ে তিনি টুঙ্গিপাড়ায় চলে যাবেন, উনি বইপত্র ওই মানে উনি সোজা কথা হচ্ছে যে বাবার ভিটাটাতে থাকবেন, এটা ওনার লাস্ট ইচ্ছা, উইশটা ছিল। তখন আমাদের দলের যারা নেতা কর্মী আছে তারা একেবারে রীতিমতো তারা অ্যাডামেন্ট যে তারা আপাকে যেতে দিবেন না, এবং স্বাভাবিকভাবে এখনো আমাদেরও একই অবস্থা নিয়ে আছে আসলে, সেটাতে আসছি। তখন তখন মানে উনি এটা ইন্টারনালি আলোচনার ভেতরে তখন অসম্ভব রকম ভাবে ওনাকে ঠেকিয়ে রাখা হয়েছে, উনি তখনই অবসর নেন। আচ্ছা, আমি আপনাকে এই কথাটা কেন বললাম, কারণ হচ্ছে যে উনি এটার প্রেক্ষাপট বিবেচনা করে এটা বলেছেন যে তিনি অবসর অনেক আগেই নিতে চেয়েছিলেন, পরবর্তী সময় ঘটনাচক্রে দলীয় নেতা হুম, কর্মীদের ভালোবাসায় চাপে উনাকে অনেকটা বাধ্য এখানে আসতে হয়েছে। হুম, আচ্ছা, সজীবাজের জয় যে কথা বলেছেন সেই কথাটা বলেছেন যে জায়গা থেকে, এই জন্য আমি বলছি আপনি অ্যাজ এ হোল বুঝবেন আর কি। সেটা হয়েছে যে চোখের সামনে এত বড় একটা ঘটনা ঘটতে দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর এখনো তিনি 18 থেকে 19 ঘন্টা ফোনে কথা বলেন, আমি পার্সোনাল নলেজ থেকে জানি বলে আমি আপনাকে বলছি। হুম, তো এই যে তার মা, এন্ড অফ দ্য ডেতে আমাদের কাছে প্রধানমন্ত্রী আপা আমরা বললো, সজীবদের জয়ের কাছে তার মা।
সো স্বাভাবিকভাবেই তিনি হয়তোবা তিনি মনে করেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে তার মায়ের জায়গা থেকে তিনি মনে করেন যে তার মার উপর দিয়ে এত বড় একটা ঘটনা গেছে, উনি টায়ার্ড, আমার মাকে আমি আর এই ট্রমা, এই কষ্ট, দেশ পরিচালনা, এই দেশের এই সমস্যা সেই সমস্যাতে একটা জায়গাতে আমি তাকে একটু রেহাই দিই, এরকম একটা জায়গা থেকে হয়তোবা সজীব ওয়াজেদ জয় এই আলোচনাটা করতে পারে। কিন্তু একই দিকে এইটাও জেনে রাখেন যে সজীব ওয়াজেদ জয়, এইটাও আপনি যদি তাকে ওই হোস্ট জিজ্ঞেস করতেন যে এই সিদ্ধান্ত কিন্তু দলীয় ফোরামে হবে, এইটা সজীব ওয়াজেদ জয়ের একটা উইশ হতে পারে, একটা চিন্তা হতে পারে, একটা ভাবনার জায়গা হতে পারে যে আমার মাকে আমি এইভাবে দেখতে চাই, বা আমার মা টায়ার্ড হয়ে গেছে, আর না, এনাফ। আমি আমার মা হলে একইভাবেই চিন্তা করতাম, কিন্তু আমি আমার মাকে তো আর এইভাবে, ধরেন আমার 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 একেবারে মা, আমি জন্মদাতা মা, তিনি আমার, আমি এইভাবে ভাবছি আমার মাকে নিয়ে। এখন আমার মাকে এই সিদ্ধান্তটা নিতে হলে তো একটা প্রসিডিংস এর ভেতর দিয়ে যেতে হবে দলীয় কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তো এমন না যে কলমের খোঁচা দিলাম হুম। অমুক সভাপতি তমুক সভাপতি, এমন না, একটা কাউন্সিলের মধ্যে দিয়ে আমরা হই। তো এই যে সজীব ওয়াজেদ জয়ের এই ভাবনাটা, মার প্রতি তার এই যে মানে এই তিনি আবেগের প্রগাঢ় বশে বলেছেন, আহ্বান, বাস্তবিকতা বলেন নাই, আবেগের আবেগের বশে। মানে উনার যে চাওয়াটা, সেই চাওয়াটাকে আপনি একটা সাংগঠনিক বাস্তব হিসেবে ভাববেন না। হুম। এটা উনার চাওয়া, এটা উনি চাইতে পারেন তার মা বলে, বিকজ তার মাকে তিনি দেখছেন চোখের সামনে, তার সাফারিংস বা এভরিথিং, যে তিনি কত কষ্ট করছেন, এত কিছু করার পরও নানান ধরনের অপবাদ। ফলে এটা তো একটা চাওয়া। সাংগঠনিক ভাবে যখন সিদ্ধান্তটা আসবে বা হয় কখনো, তখন আমার মনে হয় আমরা এগুলো নিয়ে এইভাবে বলতে পারবো। এটাকে আমি একটা ছেলের মার প্রতি ভালোবাসা, আহ্বান, আবেগের জায়গা আমি বলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করি। জি। আল জাজিরা নিশ্চয়ই একটা ছেলের শুধুমাত্র ইন্টারভিউ বা মানে মায়ের প্রতি আবেগের জায়গা থেকে জানতে চাইবার কথা ছিল না নিশ্চয়ই। মানে তিনি সাবেক প্রধানমন্ত্রীর পুত্রের কাছে মানে বলছেন। আচ্ছা, মানে আপনার ব্যাখ্যাটা আমি বুঝলাম। জি, প্রধানমন্ত্রীর পুত্রের কাছে বলেছেন আপনার খুবই ব্যাখ্যা সত্যি। বুঝছি। জি, আল জি। আল আল জাজিরার আল জাজিরার চাওয়া বা জানতে চাওয়া হুম, হয়তোবা নানান ধরনের রিজন আছে, হুম। মানে কিন্তু আপনারা বিষয়টাকে একইভাবে আমাদের লিবার্টি আবেগের বলে আছে। বাস্তবতা সম্মত না, এটা সেটাই বলছেন, যেটা আবেগের না, বিষয়টা। কিন্তু মাথায় রাখবেন যে আল জাজিরার যেমন জানতে চাওয়ার, জানতে চাইবার একটা ব্যাপার রয়েছে, কাকে জানতে চাচ্ছেন, হুম, একই সাথে আমাদের বুঝবার লিবার্টি রয়েছে তিনি কি বলেছেন। ফলে আমি আমার এই বুঝার লিবার্টি অ্যাপ্লাই করেছি, আল জাজিরা জানতে চাইবার লিবার্টি অ্যাপ্লাই করেছে। জি। আর সবাই আসলে শিরোনাম করেছে এন্ড অফ হাসিনা এরা, এই বিষয়টাই। ফলে এটা একটা খুবই এইটা তো হচ্ছে চমকদার যে সাকিব ফিরে এলেন, পরে দেখা যাচ্ছে যে হ্যান্ডবল প্লেয়ার সাকিব ফিরে এলেন। সো আপনার না, আপনার কিন্তু এটা তো পত্রিকা তার মুখ যেসব থেকে এসেছে, এন্ড অফ হাসিনা এরা না না। না 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 না, একটা কথা মাথায় রাখবেন আপনি যে না, এন্ড অফ হাসিনা এরা, এখানে এন্ড অফ হাসিনা এরা তারা কখন বলতে পারবে? সজীব ওয়াজেদ জয় যদি বলে যে আমার মা থাকবেন না, হুম। এইটা উনার উইশফুল থিঙ্কিং তো এন্ড অফ হাসিনা এরা হতে পারে না। হাসিনা এরা হতে পারে তখন যখন সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত হবে। তো এইটা কি পত্রিকালারা বোঝে না? তো পত্রিকালারা তো এইভাবে চটকদার চটকদার ভাবে বলে যে আপনার জয়ার গোয়াতে উৎসব, তো মানুষজন বলছে কি অশ্লীল, কি ভয়ঙ্কর কথাবার্তা। পরে জানা গেল যে গোয়া নামে একটা জায়গা আছে ইন্ডিয়ার, সেই উৎসবে আপনার জয়া যাচ্ছেন। তো সবকিছু বোঝার একটা একটা জায়গা আছে, যে চটকদার সাংবাদিকরা একটা কথা বলে, হুম। সেইটা সাকিব ফিরে এলেন, সরাসরি তিনি মুখে বাংলাদেশ বলে যাচ্ছেন। দিচ্ছেন, আর দোষটা হচ্ছে চটকদার সাংবাদিকদের। তিনি একদম না, আমি প্রকাশ্যে বললেন আমি তার বলে মা দিচ্ছি কি, ওল্ড। এই প্রথম প্রথম আলোর মতো পত্রিকা এটা রিপোর্ট করেছে, আমার হুম। কাছে সেটা আছেও। জি, তো সাংবাদিকরা বলছে যে জি। কিন্তু সাকিব ফিরে এলেন, তো ওরা জানে একদম না একটা যে ভিডিও। সাকিব সাকিব নিয়ে ওরা কি কি বুঝাতে জি, চাচ্ছে। একদম মানুষ এখন ভিডিও সাকিবের সাক্ষাৎকার কথা ছিল বলতে কেমন ব্যারিস্টার সাকিবের নজরুল কথা বল, মজুমদার, একদম পরে দেখা ভিডিও যাবে যে সাক্ষাৎকার হ্যান্ডবল ছিল। খেলোয়াড় সাকিব। হুম। হ্যাঁ, একদম ভিডিও সেটাই। সাক্ষাৎকার ছিল, সেখানে এন্ড অফ হাসিনা এরা, তার মা ওল্ড, এবং তাকে তার মা নেক্সট টাইমে যখন আপনাকে তো আমি বাংলাদেশে আবারও এন্টার বলেছি করবে। যে উনার সজীব ওয়াজেদ জয় যেটা বলেছেন সেটা তো এটা একটা ভাবনা, এটা একটা প্রত্যাশার জায়গা, কিন্তু সেটা তো সাংগঠনিক ভাবে যদি বলতো তাহলে এন্ড অফ হাসিনা এরা হতো। আপনি ভবিষ্যৎ আপনাকে বলে দিবে কি হচ্ছে, আমি জি, আপনাকে বলছি। জি। আহ, মানে সেক্ষেত্রে তার ক্রেডিবিলিটি একটু প্রশ্নবিদ্ধ হয়ে গেল না? না, প্রশ্নবিদ্ধ হলো না। আমার মাকে যদি আমি মনে করি যে আমার মা থাকবে না, আমি চাই না, আমার মা এরকম ক্লান্ত হয়েছে, সেটা তিনি একবার না 500 লক্ষ বার তিনি বলতে পারেন। অবশ্যই তিনি বলবেন, তার সেই রাইট আছে। সেই তাকে জিজ্ঞেস করতে চেয়েছে, তিনি মনে করেন যে এইটা, বা ছেলে হিসেবে তিনি মনে করেন। কিন্তু আমি খুবই এইসব ব্যাপারে মানে আমার কাছে মনে আহ, আমি ওইভাবে লিফট দা বেইল করতে চাই যে আমি সাংগঠনিকভাবে একটা সিদ্ধান্ত এবং ইন্টারভিউতে কি বলা হয়েছে সেই আবেগের জায়গাটাকে আমি আমি আলাদা করতে পারি। ইয়েস, আপনার কাছে মনে হতে পারে কারণ এটা নিয়ে আলোচনা হচ্ছে, এই হচ্ছে, তবে স্বাভাবিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের সাথেও আলোচনা করেন এইভাবে বলেন, কথাটা এইভাবে বলেন আপা, যে দেখো আমার বয়স হয়ে গেছে,
এই অনেক অনেক হয়েছে, অনেক করেছি, তোমরা দেশকে চালিয়ে নিয়ে যাবে, তোমরা আগাবে। তো ওই ইন্ডিকেশন আমার মনে হয় যে আপা আপনি কি এগুলা কি বলেন, হুম। বলতে চায় আপনাদের ক্লান্ত মধ্যে কি কিন্তু। ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কোনো কথা হয়েছে? মানে সজীব ওয়াজেদ জয় নিজেও একবার বলেছেন যে, যে দল দিতে চাইলে তিনি আগ্রহী বা তিনি নেবেন দায়িত্ব। আমি উনাকে জিজ্ঞেস করেছি, আমি উনাকে জিজ্ঞেস করেছি এক্স্যাক্টলি কি বলেছি সেটা আমি ওপেন আমি বলবো না, বাট আমি আপাকে এই ব্যাপারে বলেছি যে আপা হুম, এই যে যেইভাবে ওরা এর আগে যখন টিউলিপ খেলাকে যখন যারা এইভাবে আক্রমণ করেছে, তারা নানান ধরনের অপবাদ, তখন বলছি যে এগুলো তো পুরো ফ্যামিলিতে ধেয়ে আসছে। ফলে আমার মনে হয় আমি একটা আমার আলাপের জায়গাতে বলেছি। আপা যেটা বলেছে যে দেখো, এর আগেও তিনি আমার একটা টিভি প্রোগ্রাম থেকে তিনি আমাকে বলেছেন দেখো, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচিত হয় দলের কাউন্সিলের মাধ্যমে। আমি যখন সভাপতি বা সভানেত্রী নির্বাচিত হয়েছি তখন আমি দেশের বাইরে হুম, ছিলাম। এই দল এটা নির্ধারণ করেছে, তারপর আমি হয়েছি। আমি ঘুণাক্ষরেও আমি জানতাম না যে আমাকে নিয়ে তারা এইভাবে চিন্তা করছে, সামনে যাব। ফলে এখনো যে সামনের নেতৃত্ব, সেই নেতৃত্বে নির্ধারিত হবে দলের বৈঠকে, আচ্ছা, ফোরামে। তার এটা মানে আমি পরিষ্কার নেতৃত্ব করে নিয়ে কয়েকদিন সজীব আগেও ওয়াজেদ বলছি। জয় যা বলছেন সেটিও আসলে তারই নিজস্ব বক্তব্য। দল এরকম এখনো কিছু ভেবে ওঠে নাই। আপনার কথা শুনে যা আমি বুঝতে পারছিলাম। মানে আমি এই ক্রেডিবিলিটি শব্দটাকে নিয়ে আরেকটু আপনার সাথে লাস্ট একটা বিষয় জানতে চাই। আপনার সাথেও একবার কথা হয়েছিল যেটি নিয়ে বেশ ওই ক্লিপটা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরেও বেরিয়েছে যে আহ, উম, সাবেক প্রধানমন্ত্রীর সেই সময়ে তাপস মানে দক্ষিণের মেয়রের সাথে যে কথা হচ্ছে লেথাল ওয়েপন ব্যবহারের, আমি একটা অডিও ক্লিপ শোনাচ্ছিলাম, আপনি বলছিলেন আপনার চাচির কণ্ঠস্বরের মতো মনে হচ্ছে। জয় তখন বলেছিলেন, পরবর্তীতে যখন বিবিসি ক্লেম করেছিল যে তারা এটাকে মানে রিপোর্টটা চেক করেছে, মানে ভয়েস ক্লিপটা চেক করেছে, জয় বলছিলেন যে এটি হলি আর্টিজানের ঘটনা। আর হলি আর্টিজানে তখন প্রধানমন্ত্রী হিসেবে নির্দেশনা দিচ্ছিলেন লেথাল ওয়েপন ব্যবহারের। আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দিয়ে বলল এটা এআই। আর পরবর্তীতে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে যখন সাক্ষাৎকার দিলেন তখন বললেন টেকেন আউট অফ কনটেক্সট। মানে অনেকগুলো বক্তব্য। আপনাদের ক্রেডিবিলিটি একটু অসুবিধাজনক অবস্থায় না? কিরকম বলেন আমাকে। বললাম তো, আপনি বললেন চাচির কণ্ঠ, জয় বললেন হলি আর্টিজান, আওয়ামী লীগ বলল এআই, শেখ হাসিনা বললেন টেকেন আউট অফ কনটেক্সট। ক্রেডিবিলিটি ক্রাইসিস নাই কি? এই 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 যে আপনি কথাটা বললেন, এই কথার মধ্যে আপনি প্রথম একটা ভুল ইনফরমেশন দিয়েছেন। কথা কিভাবে চেঞ্জ হয় এটা হচ্ছে তার একটা উদাহরণ। আপনি যখন আমাকে একটা ভয়েস শোনালেন, আমি বলেছি যে আমি এক্স্যাক্টলি জানি না এটা কার কণ্ঠ, বাট কণ্ঠটা শুনে মানে আমি মজা করে বলেছি এটা তো আমার চাচির কণ্ঠে, এক হুম, চাচির কণ্ঠের মতো মনে হয়। হুম, মনে হয়, আমি কিন্তু বলি নাই যেটা আমার চাচির হুম, কণ্ঠ। হুম, এরপরে আমি আমি তখন করেছি কি, আরেকটা কনভারসেশন বের করে বলেছি এটা আপনার কণ্ঠ। হুম, আপনি তখন বুঝেছেন যে আমি মজা করছি, আপনি জানেন সেটা কি আছে। সো আপনি আমাকে প্রথমে একটা ভুল ইনফরমেশন দিলেন হুম, যে আমি বলেছি চাচির কণ্ঠ। না, আমি চাচির কণ্ঠ বলিনি। চাচির কণ্ঠ আমি হয়তো মনে পরিষ্কার হয় করে বলছিলেন আমি আপনি, আমি হ্যাঁ, পরিষ্কার করে বলেছি, একদম। আমি বলি আমি পরিষ্কার করে বলেছি যে এটা আমার কাছে এরকম মনে হয়। হুম, অর্থাৎ আমি আপনাকে বারবারই বলেছি যে এটা আদালতে টেস্ট করতে, এটা হুম, আদালতে না, এটা হচ্ছে যে আপনার ল্যাবে টেস্ট করতে হবে, এটা করতে হবে। এই ঘটনার পরে মাননীয় প্রধানমন্ত্রী যদি আউট অফ কনটেক্সট বলে বা যদি এইটা নিয়ে কোনো কথা বলে, আমি আসলে ওই কনভারসেশনটা শুনিনি। যদি তিনি এটা বলেও থাকেন, মজার ব্যাপার হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যদি একটা কোনো বক্তব্য দেনও, এবং তিনি যখন বলেছেন যে তিনি আসলে এই লেথাল, উনি তো এটা বলেছেন পরিষ্কার ভাবে, আপনি জানেন যে তিনি এই ধরনের কোনো কথা বলেনই নাই এবং তার কথা কাটছাট করে ব্যবহার করা হয়েছে। আমি যদি আমার তখনকার যে আলাপটা, সেই আলাপটার পরবর্তী সেগমেন্টই তো এইটা, তাহলে তো কথা একই দাঁড়ালো। মাননীয় প্রধানমন্ত্রী আপনার লেথাল উইপন ইউজ করতে বলেন নাই। আমি বলেছি যে এই লেথাল উইপনের যে কনভারসেশন, সেই কনভারসেশন ল্যাবে টেস্টের আগ পর্যন্ত আমি এটা বিশ্বাস করতে রাজি না। তিনি বলেন নাই যে তো এই ধরনের ল্যাবে কথা তিনি টেস্টের বলেন ল্যাবে নাই? ল্যাবে টেস্টের এই ল্যাবে ধরনের ল্যাব কথা টেস্টের তিনি বদলে বলেন ল্যাব নাই। টেস্টের আমি বলি। এইরকম কথা শেখ হাসিনা বলেন নাই। তিনি বলেছেন এটি টেকেন আউট অফ কনটেক্সট। মানে তার বক্তব্যের আমি আমি কনটেক্সটের আমি বাইরে থেকে আপনাকে নেয়া। বলি একটু, আমাকে হ্যাঁ আমাকে আমাকে আমার আমাকে আমার আর্গুমেন্টটা মেক করতে দেন। সেটা হচ্ছে যে আমাকে যখন আপনি একটা কনভারসেশন এনে দেবেন, সেই কনভারসেশনটা আমি যদি আপনাকে বলি যে এটা মাননীয় প্রধানমন্ত্রীর গলা, আপনি তো অত্যন্ত স্মার্ট একজন মানুষ, আপনি আমাকে ধুম করে একটা প্রশ্ন করে বসবেন। আপনি কেমনে বুঝলেন? একজন লয়ার হিসেবে আপনার তো টেস্ট করা ছাড়া এটা সিওরিটি দেওয়ারও কথা না, বলতে পারলেন কেমনে? তখন আমি কি করব? এই জন্য আমি সবচাইতে বেস্ট যেটা অ্যাজ এ লয়ার হিসেবে, অ্যাজ এ লয়ার কথাটা এই কারণে বলছি, কারণ আমি তো আর একক এখন সত্তা না। আমি যদি আজকে অন্য একটা প্রফেশনে থাকতাম, তখন আমার সামান্য একটা মিস্টেকও হুম, আপনি ওভারলুক করতেন, কিন্তু আমি তো সতর্কভাবে বলতে হবে যখন ব্যাপারটা আইনি। এই কারণেই বারবার শব্দটা বলেছি যে অ্যাজ এ লয়ার, যে একটা কনভারসেশন আপনি এনে দিলে আমি সেই কনভারসেশনটা চাবো হচ্ছে প্রপার অথরিটি, প্রপার ওয়েতে সেটা আসুক, এটা কার। হুম, সেই কারণে ওপেন একটা মাধ্যমে আপনার মতো আপনার প্রোগ্রামের মতো একটা প্রোগ্রামে আমি তখন
ব্যাপারটাকে এইভাবে নিয়েছি, হুইচ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট আমার কাছে মনে হয়েছে। মজা করে বলেছি যে চাচির কণ্ঠের মতো মনে হয়। তো পরবর্তী সময় অর্থাৎ আপনার এই প্রোগ্রামের পরে যদি মাননীয় প্রধানমন্ত্রী নিজে রেকগনাইজ করেন যে এই কণ্ঠটা তার, তিনি যদি বলেন এই কণ্ঠটা তার এবং একই সাথে তিনি বলেন যে তিনি এই ধরনের কোনো কথা বলেন নাই, তাহলে আমার যে আগের পজিশনটা ছিল ল্যাবের টেস্টের ব্যাপারটা, সেটা থেকে আমি সরে আসতে পারি। যে আমি আমি কিন্তু এটা আপনাকে বলে রাখছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে এটা বলেছে এটা আমি শুনি নাই আসলে। মানে তিনি এটা শুনলে আমি সাক্ষাৎকার আরো যে ভালোভাবে বিদেশি আপনাকে বলতে পারতাম। গণমাধ্যমবাদগুলোতে সাক্ষাৎকারে তিনি বলেছেন হ্যাঁ, টেকেন আউট আমি অফ আমি আমি কনটেক্সট। আমি শুনি নাই, কিন্তু আমি ধরে নিচ্ছি যে আপনি তো ভুল রেফারেন্স দিবেন না, আমি ওই অর্থে ধরে নিচ্ছি যে আপনার কথা কারেক্ট, আমি শুনি নাই। বাট এখানে আমি কথা তর্ক হুম। বাড়াবো না, আমি ধরে নিচ্ছি যে আপনার কথা কারেক্ট। সো মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা বলে থাকেন যে আমি আসলে ওই কনটেক্সটে বলি নাই বা ওই কনটেক্সটে বলেছি, তাহলে সেটা তো আপনি বিশ্বাস করছেন না। আপনি বিশ্বাস করছেন যে উনি লেথাল ইউজ করতে বলেছেন। অর্থাৎ আমরা একটা মানুষের এইটা বিশ্বাস করছি যে এই কনভারসেশন তার, আবার ওই কনভারসেশনের মধ্যে তিনি ওইটা বলছেন যে এটা আমি ওইভাবে বলি নাই, সেটা বিশ্বাস করছেন না। অর্থাৎ যেটা আপনার জন্য কনভেনিয়েন্ট আপনি সেটা বিশ্বাস করছেন, যেটা আপনার জন্য কনভেনিয়েন্ট না সেটা আপনি বিশ্বাস করছেন না। না, না, তো আমি এই আসলে কারণে আমি আমি আপনাকে আসলে কিছু বিশ্বাস আর অবিশ্বাসের প্রসঙ্গটা তুলছি না। আমি জাস্ট আপনাদের কাছ থেকে জানতে চাওয়ার পরে আপনাদের যা প্রতিক্রিয়া বা ও গণমাধ্যমগুলো আচ্ছা, জানতে আর চাওয়ার আপনি পরে যে বলেছেন যে প্রতিক্রিয়া। এআই দিয়ে তৈরি। হ্যাঁ, হ্যাঁ, এটি এবার বলেছে এবার কে? বলা এটি হয়েছে বলেছে যে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বলা হয়েছে এটা এআই দিয়ে এআই তৈরি। থেকে তৈরি, সেটা আমি আপনাকে সজীব জয় বলছি। কি হ্যাঁ, বলেছেন? এটা বলেছিলেন আমি জানি। যে না হলি না, এটা আর্টিজান, আমি পরে অবশ্য এটা আমি সরিয়েও বলছি। ফেলেছিলেন। ওই হ্যাঁ, ওই দুটো অ্যান্সার আমি আপনাকে করছি। আমি তো আপনাকে ক্লিয়ার করলাম আমার বক্তব্য আর আপার বক্তব্য, বাকিটাকে হচ্ছে আওয়ামী লীগের পেজ থেকে এআই বলেছে, আর সজীব জয় বলেছে এইটা গুলশানের হলি আপনার আর্টিজান। কথা। সো আমি আপনাকে এইটা বলে রাখি, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর এই পর্যন্ত উনার নামে ছাড়া অনেক কনভারসেশনে যেটা হয়েছে এআই দিয়ে, একটা কনভারসেশনের মধ্যে নানান টাইপের আমরা আলামত পেয়েছি যে এখানে এআই এর আলামত আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী নিজে যখন এই বক্তব্যটা দিয়েছেন তার আগেই কিন্তু আওয়ামী লীগের অফিস থেকে এটা দাবি করা হয়েছে, কারণ অতীতে এই কাজটা করা হয়েছে, সেইটাকে স্ট্যান্ডার্ডটাকে ধরে। নাম্বার ওয়ান, আশা করি উত্তরটা পেয়েছেন। আর সজীব জয় যে কথাটা বলেছেন সেই কথাটা আমি আসলে দেখি নাই। তিনি হয়তোবা থাকে না যে একটা কনভারসেশন, সেটা উনি মিস আন্ডারস্ট্যান্ড করেছেন যে এইটা ওইটা, পরবর্তী সময় তিনি তার এই হুম, লেখাটা মুছে দিয়েছেন। হুম, হুম। অর্থাৎ তিনি তার এই কথাটা যেটা বলেছেন তিনি ভুল বুঝতে পেরেছেন যে না, তিনি ভুল বুঝেছেন। সো আমরা একটা হিউম্যান এররকে একটা রেফারেন্স হিসেবে মনে হয় না নিতে পারি। জি, মানে এই জন্যই জিজ্ঞাসা করছিলাম এতগুলো হিউম্যান এরর তাহলে ক্রেডিবিলিটির ক্রাইসিস হয়ে যায় কিনা। এতগুলো হিউম্যান এরর কোথায় হলো, কোথায় হলো? এআই দিয়ে হয়েছে, আওয়ামী লীগ পেজ তাই লেগেছে এআই, কারণ অনেকবার তার এই বক্তব্যটা এআই দিয়ে এসেছে, সেই কারণে লেগেছে। আর মাননীয় আমি যেটা বলেছি সেটা তো আর হিউম্যান এররের কিছু না, না। আমি তো আপনাকে সঠিক কথা বলেছি, তো এখানে আপনি এতগুলো এরর কোথায় না, পেলেন? আপনার কথা শুনে আপনার চাচির মতো মনে হচ্ছে। শেখ হাসিনার কণ্ঠ কিন্তু আপনার মনে হয় নাই। আপনার মনে হচ্ছে আপনার চাচির কণ্ঠ। আমার 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 শেখ আমার হাসিনার কাছে কণ্ঠ যদি আপনার মনে কোনো হয় নাই। একটা কণ্ঠ, আওয়ামী মানে আমি লীগের মনে আপনাকে হলো এআই, বলেছি, সজীবদের জয়ের মনে হলো হলি আর্টিজানের ঘটনা, এই আর যে শেখ কিছুক্ষণ হাসিনার মনে আগে, হলো আউট অফ এই কনটেক্সট। মানে যে কিছুক্ষণ আগে আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করার আগে, আপনার প্রোগ্রামে অ্যাটেন্ড করার আগে একটা কনভারসেশন আমরা শুনছিলাম, আমি আমার ভাগ্নে। তো আমার ভাগ্নে আমাকে বলছে যে এইটা শেষ করব। এইটা প্রধানমন্ত্রীর গলার মতো লাগছে না, আমাকে বলছে। আমি বলছি, পাগল নাকি, এটা প্রধানমন্ত্রীর গলা কোত্থেকে হবে? পরে দেখা গেল যে একজন অ্যাক্ট্রেস কথা বলছে, মানে পরে ওই ইটা এসছে, এই কিছুক্ষণ আগের ঘটনা। হুম, হুম, সুতরাং একটা কণ্ঠস্বর শুনে আমার কাছে যদি মনে হয় এটা আমার চাচির মতো গলা, হুম, তাহলে আমি কি বলবো, এইটা শারমিন আপার মতো গলা? হুম। মানে আপনি কি শেখ হাসিনার আশ্চর্য! সাথে এত কথা বলেন কিন্তু শেখ হাসিনার কণ্ঠস্বর হ্যাঁ, শুনে আপনার কাছে চাচির এই মতোই কারণে তো মনে আরো হচ্ছে। বেশি আমার কথা আপনি হুম, ক্রেডিবল হিসেবে নিবেন। কারণ এই কারণেই তো আমার কথা আপনি আরো ক্রেডিবল হিসেবে জি। নিবেন যে মাননীয় প্রধানমন্ত্রী